আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু বেশ বড়, বেশ প্রশস্ত এবং বিস্তৃত। তো আজকে আমরা আলোচনা করছি উদ্ভিদের শারীর তত্ত্ব নিয়ে। উদ্ভিদের শারীর তত্ত্ব, সো এই শারীর তত্ত্বর মধ্যে কোন কোন টপিক নিয়ে আলোচনা করতে হবে সেটা নিয়ে আমরা একটু এখন জানবো। তোমরা সবাই জীবনে উদ্ভিদ বা গাছ দেখেছো, এইরকম একটি গাছ তোমরা সারা জীবন সবাই দেখেছো, এটা একটা চারা গাছ। তো এই চারা গাছ ছোট থেকে বড় হয়, এই বড় হওয়ার মধ্যবর্তী অবস্থাতে তার অসংখ্য পরিবর্তন ঘটে, অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। যে পরিবর্তনগুলো ঘটে তার মধ্যে রয়েছে প্রস্বেদন, লবণ ও পানি শোষণ, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এবং শ্বসন বা রেসপিরেশন। তোমরা আমাকে একটু কমেন্টে এসে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দাও এই চারটি টপিকের মধ্যে কোন টপিকগুলোতে তোমাদের বেশি সমস্যা। তাহলে আজকের ক্লাসটিতে আমরা সেই টপিকগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করব। তাই সময় ক্ষেপণ না করে এখনই কমেন্ট করা শুরু করো। এই চারটি টপিকের মধ্যে তোমাদের কোন কোন টপিকে বেশি সমস্যা, যেই টপিকগুলোতে সমস্যা আমরা সেটা নিয়ে আজকে বেশি বেশি আলোচনা করার চেষ্টা করব। আর তোমরা আরেকটা কাজ করে ফেলবে, একই সাথে তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের কমেন্ট সেকশনে এসে ট্যাগ করে দাও। তোমাদের বন্ধু বান্ধবদেরকে ট্যাগ করে দিলে সাথে সাথে তারা এই ক্লাসটিতে অংশ নিতে পারবে। তোমরা ভিডিওটিকে তোমাদের হোম পেজে শেয়ারও করে দিতে পারো, শেয়ারিং ইজ কেয়ারিং সবসময় মনে রাখবে। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি ফটোসিনথেসিস রেসপিরেশনের নাম আসা শুরু করেছে। রাজু, সজীব, কফিল উদ্দিন সবাই কমেন্ট করে যাচ্ছে রেসপিরেশন এন্ড ফটোসিনথেসিসের উপরে। সো আমাদের মোটামুটি আজকের বিজয়ী আমরা খুঁজে পেয়েছি সালোক সংশ্লেষণ এবং শ্বসন নিয়ে। তাইলে আমরা প্রথমে আলোচনা শুরু করব, তারপরে যদি সময় থাকে আমরা প্রস্বেদন ও লবণ পানি শোষণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই চলো আর সময় নষ্ট না করে আজকের মূল টপিকগুলোতে চলে যাই। প্রথমেই হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করার উপায়। ফটোসিনথেসিসের মূল লক্ষ্য কি? কেউ কি আমাকে কমেন্টে এসে একটু জানাতে পারো ফটোসিনথেসিসের মূল লক্ষ্য কি? সো কেউ পারলে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও ফটোসিনথেসিসের মূল লক্ষ্য কি, তখন হয় আমি একটু পড়ানোটা শুরু করি। ফটোসিনথেসিস এমন একটি প্রক্রিয়া যেটা ঘটে শুধুমাত্র দিনের বেলায়। দিনের বেলায় মানে যখন এই সূর্য মামা আকাশের মধ্যে থাকে তখন ফটোসিনথেসিস প্রসেসটা মূলত শুরু হয়। এখন ফটোসিনথেসিসের প্রধান লক্ষ্য কি তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, আশা করি তোমরা উত্তর দেওয়া শুরু করেছো। মালিফা উলফাত অলরেডি অ্যান্সারটা দিয়ে দিয়েছে, হাবিবুর রহমান অনেকেও অ্যান্সার করছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে গাছের খাদ্য উৎপাদন। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের প্রধান কাজ হচ্ছে গাছের জন্য খাদ্য উৎপাদন। সো খাদ্য উৎপাদন, এখন প্রশ্ন হচ্ছে এই খাদ্যটা কি? সবাই তোমরা হয়তো জানো গাছের খাদ্যর নাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। গাছ যে খাদ্যটি উৎপাদন করে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তো শর্করার মধ্যে যে শর্করাটি সে বেশি তৈরি করে তার নাম আবার হচ্ছে গ্লুকোজ। তাইলে ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ বানানো। তোমরা যারা যারা কমেন্টে প্রশ্নের উত্তর দিচ্ছ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি উদ্ভিদও আছে, প্রাণীও আছে। এই উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কে ফটোসিনথেসিস করতে পারে? কমেন্টে এসে জানাও। উদ্ভিদ করে, প্রাণী করে, নাকি তারা উভয়ই করে? তোমরা আমাদেরকে কমেন্টে এসে এখনই সেটা জানিয়ে দাও। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কে কে ফটোসিনথেসিস করতে পারে? যদি দুইজনই করে সেক্ষেত্রে তোমরা বোথ লিখবে। আমি অলরেডি কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। এটা খুব সোজা একটা প্রশ্ন। স্কাই হিরো মেহেদি আমাদের অ্যান্সারটি জানিয়ে দিয়েছে। অ্যান্সারটি হচ্ছে উদ্ভিদ। শুধুমাত্র উদ্ভিদে ফটোসিনথেসিস হবে। তো মনে রাখবে ফটোসিনথেসিস এমন একটা প্রসেস যেটা শুধুমাত্র উদ্ভিদের জন্য প্রযোজ্য, প্রাণীর ক্ষেত্রে ফটোসিনথেসিস হয় না। হয় না যে এর একটা বড় কারণ আছে। ভাইয়া তোমাদের কাছে প্রশ্ন জানাচ্ছি, উদ্ভিদের কোন অঙ্গটিতে ফটোসিনথেসিস বেশি হয়? তোমরা সবাই কমেন্টে এসে জানাও। এটা একটা ট্রিকি কোশ্চেন, তাই একটু চিন্তা করে অ্যান্সার দিবে। উদ্ভিদের কোন অঙ্গতে ফটোসিনথেসিস হয়? তার হাত, পা, পাতা, কাণ্ড, শিকড়, কোনটাতে এসে ফটোসিনথেসিস বেশি হয় সেটা একটু লিখবে। কোন অঙ্গতে
ফটোসিনথেসিস হয়। আমি দেখতে পাচ্ছি সবাই একই অ্যান্সার লিখছে এবং যেটা আমি ধারণা করেছিলাম তোমরা সেটাই লিখবে। তোমরা ধারণা করে সবাই লেখা শুরু করেছো উদ্ভিদের পাতার ভিতরে ফটোসিনথেসিস হয়। খুব ভালো কথা, উদ্ভিদের পাতার ভিতর হয়, অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু খানিকটা এখানে সংশোধন করতে হবে। সেটা হচ্ছে পাতার সাথে সাথে অন্যান্য সবুজ অঙ্গ, অন্যান্য সবুজ অঙ্গ মানে কোনো কোনো উদ্ভিদের দেখবে ডালগুলো একটু সবুজ সবুজ, সেখানেও কিন্তু খানিকটা ফটোসিনথেসিস হয়ে যেতেই পারে। তো মনে রাখবে শুধু পাতা না, চাইলে অন্যান্য সবুজ অঙ্গতেও ফটোসিনথেসিস হতে পারে। ফটোসিনথেসিস সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন হচ্ছে, তোমরা জানো কোষের মধ্যে অসংখ্য অঙ্গাণু থাকে, একটা কোষের মধ্যে নানা রকমের অঙ্গাণু থাকে। কথা হচ্ছে উদ্ভিদের এই যে পাতার ভিতরে যে কোষ থাকে, পাতার কোষের কোন অঙ্গাণুটিতে মূলত সালোক সংশ্লেষণ হয়? এটা একটা এমসিকিউ প্রশ্ন। পাতার ভিতরের কোন কোন অঙ্গাণুটিতে সালোক সংশ্লেষণ হয়? কোন কোষীয় অঙ্গাণুটিতে সালোক সংশ্লেষণ হয়? সাইটোপ্লাজমে হয়, রাইবোজোমে হয়, ক্লোরোপ্লাস্টে হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়, কোনটা হবে কমেন্টে এসে তোমরা জানাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য কমেন্ট করে যাচ্ছ, থ্যাংক ইউ। তোমাদের উত্তরটার একটা ছোট্ট ক্লু দিয়ে দিই, যে অঙ্গাণুটি তো হয় সেই অঙ্গাণুটি দেখতে এইরকম। তোমরা এই উপরে যে অঙ্গাণুটা এখন দেখতে পাচ্ছ এই অঙ্গাণুটিতে হয়, এই অঙ্গাণুটির নাম সবাই লিখো। ইতিমধ্যে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি সাকিব আহমেদ, নূর নবী শেখ, সাকি নূর জয়, আব্দুল্লাহ হাসিব কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে। তোমরা পূর্ণদমে অ্যান্সার দিয়ে যাচ্ছ, ধন্যবাদ। অ্যান্সারটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই অঙ্গাণুটির নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি উত্তর জানতে পারলাম বোঝো। ফটোসিনথেসিস হচ্ছে খাদ্য উৎপাদন বা শর্করা উৎপাদনের প্রসেস, যা শুধুমাত্র উদ্ভিদে হয়। উদ্ভিদের পাতা এবং অন্যান্য সবুজ অঙ্গে ফটোসিনথেসিস হয়। পাতার ভিতরে কোষের মধ্যে মূলত ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নামক একটা অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুতে ফটোসিনথেসিস হয়। ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস হয় এর একটা বিশেষ কারণও আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা ধরনের বর্ণকণিকা থাকে যার নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল বর্ণকণিকার কারণেই ফটোসিনথেসিস ঘটতে পারে। এখন আমরা দেখব ফটোসিনথেসিসের রিঅ্যাকশনটা কি, অর্থাৎ কি বিক্রিয়ার মাধ্যমে ফটোসিনথেসিস হয়ে থাকে। তোমরা যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দাওনি ক্লাসটি শুরু হয়েছে, সাথে সাথে একটু শেয়ার করে দিও যাতে করে তোমার বন্ধু বান্ধব ক্লাসটিতে অংশ নিতে পারে। লক্ষ্য করো বিক্রিয়াটিতে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড খুবই গুরুত্বপূর্ণ। কার্বন ডাই অক্সাইড হচ্ছে ফটোসিনথেসিসের প্রধান কাঁচামালগুলোর একটি, আর সাথে থাকে পানি। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি। আমি একটু এখানে দৃষ্টি আকর্ষণ করছি, অনেকে এখানে 6 অণু পানি লিখো, উত্তরটা ভুল, কারণ এখানে পানি আসলে লাগে 12 অণু। খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সূর্যালোক। তাই সূর্য মামা না থাকলে সালোক সংশ্লেষণ হতে পারবে না। আর লাস্টে থাকবে ক্লোরোফিল। তার মানে কার্বন ডাই অক্সাইড পানিকে কাজে লাগিয়ে ক্লোরোফিল বর্ণকণিকার উপস্থিতিতে, সূর্য মামার উপস্থিতিতে সে C6H12O6 তৈরি করে। এটাই হচ্ছে আমাদের অতি পরিচিত শর্করা, যাকে আমরা গ্লুকোজ নামে ডেকে থাকি। একই সাথে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণের বাই প্রোডাক্ট বা বাংলায় যদি বলো উপজাত, উপজাত হচ্ছে অক্সিজেন। এটাও কিন্তু এমসিকিউ প্রশ্ন, যেগুলো ভর্তি পরীক্ষায় বছরের পর বছর আসে। লাস্ট আরেকটা জিনিস মনে রাখবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানিও তৈরি হয়। অনেকেই মনে করে পানি শুধু শ্বসনে তৈরি হয়, সো সালোক সংশ্লেষণ ছাড়া পানি তৈরি হতে পারবে না, এটা মনে, সালোক সংশ্লেষণেও পানি তৈরি হবে, এটা অবশ্যই মনে রাখবে। আমি আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো সালোক সংশ্লেষণের বেসিক কথাগুলো কি কি। এবার আমরা আরো একটু ডিটেইলস এর ভিতরে চলে যাব। সালোক সংশ্লেষণ নিয়ে যখন আলোচনা জাগে, সবাই একটা প্রশ্ন করে যে পাতা কিভাবে সূর্যালোক শোষণ করে, কেন খালি পাতার মাধ্যমেই সূর্যালোক শোষিত হয়, অন্য কোনো অঙ্গ কেন পারে না? সেটা নিয়ে আসো এখন একটু বিস্তারিত আলোচনা করে দেখা যাক। সূর্যালোক শোষণ করে মূলত পাতা, কারণ পাতার কোষগুলোকে যদি একটু বড় করে দেখি, তোমরা জানো পাতার ভিতরে একটা অঙ্গাণু রয়েছে যাকে বলে ক্লোরোপ্লাস্ট। তোমরা এই ক্লোরোপ্লাস্টের সাথে কিন্তু মোটামুটি সবাই পরিচিত আছো। এই ক্লোরোপ্লাস্টের সাথে তোমাদেরকে আরেকটু পরিচয় করে দেখা যাক। দেখো ক্লোরোপ্লাস্টের ভিতরে এখানে অনেকগুলো লম্বা লম্বা বিল্ডিং দেখতে পাচ্ছ। এই বিল্ডিং গুলো নাম হচ্ছে মূলত
গ্রানাম। এই বড় বড় লম্বা লম্বা বিল্ডিং গুলোর নাম হচ্ছে গ্রানাম, উপরে লিখাও আছে। সো এই গ্রানাম গুলোর ভেতরে এই যে ফাঁকা স্থান, গ্রানাম গুলোর ভেতরের যে ফাঁকা স্থান আমি যেগুলো জায়গাগুলোকে শেড করে দিচ্ছি, এইখানে এক ধরনের ক্লোরোফিল বর্ণকণিকাধারী সিস্টেম থাকে যাকে আমরা বলি ফটোসিস্টেম। তাহলে ফটোসিস্টেম কোথায় থাকে? মনে রাখো, ফটোসিস্টেম থাকে হচ্ছে গ্রানামের ভেতরে। গ্রানামের ভেতরে যেই জায়গাটায় ফটোসিস্টেম থাকে তার নাম হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেন। মনে রাখবে, ফটোসিস্টেম থাকে কোথায়? থাইলাকয়েড মেমব্রেনে। এখন আমরা কি করতে যাচ্ছি? ফটোসিস্টেম নিয়ে আলোচনা করব। ফটোসিস্টেমের মাঝখানে সবুজ সবুজ গোল গোল যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা কিছুই না, তোমরা এতক্ষণ যাবত যার নাম বারবার উচ্চারণ করছো, তোমাদের অতি পরিচিত অণু, যার নাম হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল প্রায় থাকে দুই রকমের, একটাকে বলে ফটোসিস্টেম 1 আর একটাকে বলে 2। এগুলো নিয়ে আলোচনা এখন না করলেও হবে। তো ক্লোরোফিল সূর্যের আলোর 680 ন্যানোমিটার আর 700 ন্যানোমিটার এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো শোষণ করতে পারে। সবাই নিজের খাতায় ভালো করে লিখে রাখো, ক্লোরোফিল কত তরঙ্গের আলো শোষণ করে? অ্যান্সার হচ্ছে 680 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার। এই দু ধরনের আলো শোষণ করতে পারে। তো আলো শোষণ করে ফটোসিস্টেমের কি লাভ হয়, আসো আমরা সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। ফটোসিস্টেম এর মাঝখানে যখন আলো পড়ে তখন ফটোসিস্টেম থেকে দুটো ইলেকট্রন বের হয়। তাই পাতায় সূর্যের আলো পড়লে থাইলাকয়েড মেমব্রেনের ভেতরে যে ফটোসিস্টেম থাকে সেই ফটোসিস্টেম দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, এবং এটাই হচ্ছে লাইফ চেঞ্জিং ঘটনা। কারণ কি? সূর্যের আলোতে যে শক্তি থাকে, সূর্যের আলোর শক্তিটা আলোক শক্তি আমরা বলি। এই শক্তিটা কি ধরনের শক্তি? আলোক শক্তি। এই আলোক শক্তিটা যখন ইলেকট্রন ব্যয় করে ছেড়ে দিচ্ছে তখন সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে যাবে। তাহলে এটা এমন একটা প্রসেস যা সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে দিয়েছে। এবং এই রাসায়নিক শক্তিতে পরিণত করলে কি লাভ হয়? ফটোসিস্টেম থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে সে অসংখ্য স্টেপে স্টেপে বিক্রিয়া করায়, যেগুলো আমি এখন লিখে সময় নষ্ট করব না। লক্ষ্য করো, আলটিমেটলি ইলেকট্রন ছাড়তে ছাড়তে সে একটা এডিপি এবং ফসফেট, এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, একটা এডিপির সাথে আরেকটা ফসফেট যোগ করে তাকে এটিপিতে পরিণত করে। এডিপিতে ফসফেট থাকে দুইটা ফসফেটের সাথে নতুন আরেকটা ফসফেট যুক্ত হয়। তাহলে আমাকে একটু বলো তো, এটিপিতে কয়টি ফসফেট থাকে? সবাই কমেন্ট করে জানিয়ে দাও, এটিপিতে কয়টি ফসফেট থাকে? এটিপিতে কয়টি ফসফেট থাকে সেটা এখনই কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে দাও। এডিপিতে থাকে দুইটা ফসফেট, সে আরো একটা ফসফেট গ্রহণ করে এটিপি তৈরি করে। তাহলে কমেন্টে আমি দেখতে চাচ্ছি এটিপিতে কয়টি ফসফেট থাকে। আফরিন চাঁদনি, মালিফা উলফাত, নিঝুম সাগর, সাদাব সিদ্দিকী এখনই কমেন্ট করা শুরু করে দিয়েছে। তারা কারেক্ট অ্যান্সারটাই বলে দিয়েছে, এটিপিতে ফসফেট থাকবে 3টি। এটিপিতে ফসফেট থাকে 3টি, তার নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবে, এটিপি হচ্ছে বায়োলজিক্যাল শক্তি। আমাদের শরীরের ভেতরে শক্তি বলতে এটিপিকেই বোঝানো হয়, শক্তি বলতে এটিপিকেই বোঝানো হয়। শুধু এটিপি তৈরি করে না, সে এনএডিপির সাথে পানি যোগ করে এনএডিপিএইচ, H+ এবং অক্সিজেন তৈরি করে। তাহলে দেখো, সালোক সংশ্লেষণের কাঁচা উপজাত হিসাবে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেনটা কখন তৈরি হয় তাই খুব ভালো করে মনে রাখবে, যখন ফটোসিস্টেমে আলো পড়ে তখন অক্সিজেন তৈরি হয়। মনে রেখো, কখন অক্সিজেন তৈরি হয়? অ্যান্সার হচ্ছে যখন ফটোসিস্টেমে আলো পড়ে তখন অক্সিজেন তৈরি হয়। এখানে তোমাদেরকে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিব, এই ইনফরমেশন গুলো বইতে পাওয়া যায় না, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে তাই মনে রাখবে। এটিপি এবং জিনিসগুলোকে বলা হয় আত্তীকরণ শক্তি। এই ব্যাপারগুলোকে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি কম্পাউন্ড, কারণ এরা আলোক শক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে নিজের মাঝখানে জমা রাখে। আত্তীকরণ শক্তি না, বরং আমরা বলবো আত্তীকরণ বস্তু। এদেরকে বলা হয় আত্তীকরণ বস্তু, কারণ এরা সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি রূপে জমা রেখেছে। এবার আমরা পুরো পেজটার একটা সামারি দেখব। সূর্যের আলো পাতার উপরে পড়ে,
পাতার থাইলাকয়েড মেমব্রেনের ভেতরে যে ফটো সিস্টেম রয়েছে সেই ফটো সিস্টেম 680 এবং 700 ন্যানোমিটার তরঙ্গের আলো শোষণ করে সে দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। আলোক শক্তি ইলেকট্রন ছাড়লে রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং সেই ইলেকট্রনগুলোই এডিপি কে এটিপি তৈরি করতে সহায়তা করে, এনএডিপি কে এনএডিপিএইচ তৈরি করতে সহায়তা করে। এটিপি এবং এনএডিপিএইচ কে বলা হয় আত্তীকরণ বস্তু। এই প্রক্রিয়ায় উপজাত হিসাবে অক্সিজেন তৈরি হয়। তোমরা কি বুঝতে পেরেছো এই পুরো প্রসেসটা? যদি বুঝে থাকো আমাকে কমেন্ট একটু জানিয়ে দেবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ইতিমধ্যে বেশ কিছু ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। ইমতিয়াজ আহমেদ তামিম একটা সুন্দর প্রশ্ন করেছে, লিমিটিং ফ্যাক্টর কি? লিমিটিং ফ্যাক্টর নিয়ে আমাদের ক্লাসের পরবর্তী অংশে একটু আলোচনা হবে। ইমতিয়াজ তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো তোমার উত্তরের জন্য। এইবার আমরা আসব সালোক সংশ্লেষণ কি কি ধাপে কি কি পর্যায়ে ঘটে তাই সেটা নিয়ে একটু আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে সবাই কমেন্ট করছো, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তোমরা যদি বুঝতে পারো তাহলেই আমাদের সফলতা। তোমরা নিজেরা যেহেতু বুঝতে পারছো তোমাদের বন্ধু বান্ধবকেও বঞ্চিত করো না, সাথে সাথে বন্ধু বান্ধবকে টেক্সট করো, কমেন্ট করো, কমেন্টে ট্যাগ করো, মেসেজ করে জানিয়ে দাও যে আমাদের এই ক্লাসটি শুরু হয়েছে, তাহলে তারাও এই সুন্দর ক্লাসটিতে অংশ নিয়ে ফেলতে পারবে। মোজাম্মেল নামক একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে একটা গ্লুকোজ থেকে কিভাবে 38টি অণু এটিপি তৈরি হয়। আজকে আমরা সেটা অবশ্যই আলোচনা করে যাব, ওটা না করে আজকে আমরা বাসায় ফেরত যাবই না, সমস্যা নেই। সালোক সংশ্লেষণের দুটি পর্যায় রয়েছে, একটাকে বলে আলোক নির্ভর পর্যায় আর একটাকে বলে আলোক নিরপেক্ষ পর্যায়। একটাকে বলে আলোক নির্ভর পর্যায় কারণ সবাই একটু বুঝো, এটাকে আলোক নির্ভর পর্যায়ে বলে কারণ এই পর্যায়টা ঘটার জন্য সূর্য মামার দরকার হয়। সূর্য মামা ছাড়া আলোক নির্ভর পর্যায় হতে পারে না। অনেক সময় ইংরেজিতে তাই একে বলা হয়ে থাকে লাইট ফেজ। আলোক নির্ভর পর্যায়কে বলে লাইট ফেজ। এটা ঘটে তাই যখন সূর্য থাকে অর্থাৎ দিনের বেলা। তোমাদের কাছে এখন প্রশ্ন, আলোক নিরপেক্ষ পর্যায় কখন ঘটে? কমেন্টে এসে জানিয়ে দাও আলোক নিরপেক্ষ পর্যায় কখন ঘটে। প্রান্তিক মজুমদার একটা প্রশ্ন করেছে থাইলাকয়েড কোথায় থাকে, আসলে দেখিয়ে দিই। এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের ভেতরে থাইলাকয়েড থাকে। ক্লোরোপ্লাস্টের ভেতরে প্রান্তিক তুমি লক্ষ্য করে দেখো, ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম দালানের মতন কিছু অংশ দেখা যাচ্ছে যেটাকে বলে গ্রানাম। এই বিল্ডিং এর মতন অংশগুলোকে বলা হয় আসলে থাইলাকয়েড। এই যে গ্রানাম তার প্রত্যেকটা লক্ষ্য করো, দেখলে মনে হচ্ছে অনেকগুলো কয়েন, একটার উপর একটা অনেকগুলো পয়সা রাখা আছে। এই পয়সাগুলোর স্তূপকে বলে গ্রানাম আর এই এক একটা পয়সাকে বলে থাইলাকয়েড। থাইলাকয়েড হচ্ছে তাহলে ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে। প্রান্তিক তোমার অ্যান্সারটা দিয়ে দিলাম। সো তোমরা অলরেডি কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ আলোক নিরপেক্ষ পর্যায় কখন ঘটে। আমি দেখছি স্কাই হিরো মেহেদি রাতে বলে দিয়েছে, ইমতিয়াজ আহমেদ তামিম বলছে দিন ও রাতে, ঐশী চৌধুরী বলছে রাতে। একজন মাত্র স্টুডেন্ট এখন পর্যন্ত কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইজিলি ভুল করে এমন একটা প্রসেস। সবাই একটু লক্ষ্য করে দেখো, এটাকে বলে নাই অন্ধকার পর্যায়, এটাকে বলা আছে আলোক নিরপেক্ষ পর্যায়। মানে এই পর্যায়টা ঘটার জন্য আলোর প্রয়োজন নেই, আলোর প্রয়োজন নেই। তাই কখনো কিন্তু বলেন এটা আলো থাকলে হবে না। আলোক নিরপেক্ষ পর্যায়ে দিনেও ঘটে এবং রাতেও ঘটে। এটা আজকের দিনের অন্যতম বড় এমসিকিউ। মনে রাখবে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় দিন এবং রাত উভয় সময়ে ঘটে, আর আলোক নির্ভর পর্যায়ে ঘটে দিনে। মনে রাখবে আলোক নিরপেক্ষ পর্যায় মানে যে পর্যায়ে আলো লাগে না, আলোক নির্ভর পর্যায় হচ্ছে যে পর্যায়ে আলো লাগে। তোমাদের কাছে আরেকটা প্রশ্ন দেখতে চাই, আমি একটা উত্তর জানতে চাই। আলোক নিরপেক্ষ পর্যায়ের একটা অল্টারনেটিভ নাম আছে, এই নামটা সবাই লিখো। আলোক নিরপেক্ষ পর্যায়কে আর কি নামে ডাকা হয়? আলোক নিরপেক্ষ পর্যায়কে আর কি নামে ডাকা হয়? সবাই কমেন্টে এসে আমাদেরকে একটু জানিয়ে দাও আলোক নিরপেক্ষ পর্যায়কে কি নামে ডাকা হয়। তোমরা সবাই কমেন্ট করে যাচ্ছ, এটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে। একটা লাইভ ক্লাসের প্রধান সার্থকতা কিন্তু কে কত বেশি কমেন্ট করছো এবং আমাদের সাথে ইন্টারাকশন করছো তার মধ্য দিয়ে। আমি জানতে চাচ্ছি আলোক নিরপেক্ষ পর্যায় কখন, আলোক নিরপেক্ষ পর্যায়ের আরেকটা নাম আছে। আচ্ছা আমি বড় উত্তরটা দিয়ে নিই, এটা আসলে একটু কঠিন তো তাই আমি উত্তরটা বলে দিচ্ছি। আলোক নিরপেক্ষ পর্যায়ের আরেকটা নাম হচ্ছে কার্বন বিজারণ অধ্যায়, কার্বন বিজারণ পর্যায়। সবাই এটাও খাতার মধ্যে ভালো করে নোট করে রাখো। আলোক নিরপেক্ষ পর্যায়ের একটা অল্টারনেটিভ নাম হচ্ছে কার্বন নিরপেক্ষ পর্যায়, কার্বন নিরপেক্ষ পর্যায়। আচ্ছা এখন আসো আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, যেটাকে ইংরেজিতে বলে লাইট ডিপেন্ডেন্ট, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই। সবাই মনোযোগ দাও এই ছবিটাতে।
তাকিয়ে দেখো এই ছবির ভেতরে এই যে সবুজ সবুজ চাকতি দেখতে পাচ্ছ, এই চাকতিগুলো কি? এই চাকতিগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টের ভেতরের যে থাইলাকয়েড থাকে, এই চাকতিগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরকার থাইলাকয়েড। তাকিয়ে দেখো এখানে সূর্যের আলো আসে, আলো পড়ে এবং পানি ব্যবহার করে বরং এখানে অক্সিজেন তৈরি হয়ে যায়, এবং এই পর্যায়ে লাইট লাগে এবং প্রোডাক্ট হিসাবে তৈরি হয় NADPH এবং ATP। এই যে এতটুকু অংশ আমরা এখন আলোচনা করলাম, এই পর্যায়ে লাইট বা সূর্যের আলো দরকার হয়েছে, তাই এই পর্যায়টিকে বলা হয়ে থাকে আলোক নির্ভর পর্যায়। তাহলে চিন্তা করে দেখো, একটু আগে আমরা যে পর্যায়কে আলোচনা করে এসেছিলাম, এই কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করলাম পাতা কিভাবে সূর্যালোক শোষণ করে, পাতায় আলো পড়ে ক্লোরোফিলের মধ্য থেকে ইলেকট্রন বের হয়, আত্তীকরণ বস্তু এটিপি এবং NADPH তৈরি হয়। তাহলে এই যে পৃষ্ঠাটা আমরা আলোচনা করেছি একটু আগে, সেই পৃষ্ঠাটাই ছিল আলোক পর্যায়। তাই তোমাদেরকে তখন আমি নাম বলিনি, নাম না বলিয়ে আলোচনা করে ফেলেছি। এটাই হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, যেটা আমরা আলোচনা করে ফেলেছি। তাই সবাই একটু খুব ভালো করে এই এমসিকিউটা মনে রাখো, আলোক পর্যায়ে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে পানি। আলোক পর্যায়ে কোনটি উৎপাদ বা প্রোডাক্ট? আলোক পর্যায়ের প্রোডাক্ট হচ্ছে অক্সিজেন। কাঁচামাল বা বিক্রিয়ক, কাঁচামাল বা বিক্রিয়ক হচ্ছে পানি। এই জাতীয় ইনফরমেশন গুলো ভর্তি পরীক্ষাতে খুবই দরকারি। এইবার আসো আমরা অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায় বলে আলোচনা করবো। এটাকে অন্ধকার পর্যায়ে কখনোই বলবে না, যদিও মাঝে মাঝে মানুষ এটাকে ভুল করে অন্ধকার পর্যায়ে বলে। অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। কার্বন ডাই অক্সাইড অন্ধকার পর্যায়ের না আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্য দিয়ে যে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। তাহলে আমরা কিন্তু আলোক পর্যায়টা অলরেডি বিশদ আলোচনা করেছি। তাহলে এখন আমরা আলোচনা করব কি? এখন আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়, বা যেটাকে আমরা বলে থাকি কার্বন বিজারণ অধ্যায়। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। তোমরা কি আলোক নিরপেক্ষ এবং অন্ধকার এই দুটো পর্যায়ের পার্থক্য বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। আমি তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন করি, পানি কোন পর্যায়ে ব্যবহৃত হয়? পানি কোন পর্যায়ে ব্যবহৃত হয়? আলোক সংশ্লেষণে পানি আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এর মধ্যে কোনটিতে ব্যবহৃত হয়? কমেন্টে তোমাদের উত্তর দেখতে যাচ্ছি। পানি কোন পর্যায়টিতে ব্যবহৃত হয় তোমাদের কাছ থেকে সেটা আমরা জানতে চাচ্ছি। তোমরা সবাই কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি কারেক্ট অ্যান্সার বুঝতে শুরু করেছো। মেহেদি অলরেডি অ্যান্সার দিয়েছে আলোক নিরপেক্ষ পর্যায়। থ্যাংক ইউ মেহেদি তোমাদের জন্য। তো আমরা এখন আমাদের পরের টপিকে চলে যাব। কেউ বুঝতে না পারলে দয়া করে আমাদের ক্লাসটি শেষ হয়ে গেলে এই ক্লাসটা আমাদের ইউটিউবে, ফেসবুকে পাওয়া যাবে, সেখান থেকে তোমরা আরেকবার রিপ্লে করে সাথে সাথে দেখে নিতে পারবে। অনেকেই আমাদেরকে আজকে অনুরোধ করেছো C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ নিয়ে আলোচনা করার জন্য। তোমাদেরকে এখন আমি C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ দিয়ে বোঝাবো আলোক নিরপেক্ষ পর্যায় কি। C3 এবং C4 উদ্ভিদ এই দুইটার পার্থক্য বুঝতে গেলেই আমাদের কার্বন বিজারণ বা আলোক নিরপেক্ষ অধ্যায় বোঝা হয়ে যাবে। সবাই লক্ষ্য করো, C3 উদ্ভিদ এবং C4 যে উদ্ভিদ আছে তাদের মধ্যে সালোক সংশ্লেষণে দুই যে পর্যায়, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক পর্যায়ে কোনো পার্থক্য নেই। তাই আলোক পর্যায় দুইজনের জন্য সেম। মনে রাখো C3 এবং C4 উদ্ভিদের আলোক পর্যায় সেম, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজটা C3 এবং C4 উদ্ভিদে সেম। এটা একটা ভালো এমসিকিউ ভর্তি পরীক্ষায় আসবে। C3 এবং C4 উদ্ভিদের কোন অংশটুকু অবিকল? উত্তর হচ্ছে আলোক পর্যায়। C3 এবং C4 উদ্ভিদের প্রধান পার্থক্য হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা কার্বন বিজারণ পর্যায়ে। কার্বন বিজারণ বা কার্বন রিডাকশন পর্যায়ের মধ্যেই C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য দেখা যায়। তাহলে মনে রাখো C3 এবং C4 উদ্ভিদের মূল পার্থক্য হচ্ছে সালোক সংশ্লেষণের কার্বন বিজারণ অধ্যায়ের মধ্যে। আমরা এখন তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দিব কার্বন বিজারণ অধ্যায়ে C3 উদ্ভিদে কিভাবে বিক্রিয়া ঘটে, C4 উদ্ভিদে কি জাতীয় ঘটনা ঘটে। তো আসো আমরা একসাথে সবাই মিলে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই।
C3 উদ্ভিদে যে বিক্রিয়াগুলো ঘটে থাকে সেই বিক্রিয়াগুলোকে একত্রে বলা হয়ে থাকে C3 চক্র। C3 উদ্ভিদে যে বিক্রিয়া ঘটে থাকে সেটাকে বলা হয়ে থাকে C3 চক্র। C3 চক্র বা C3 সাইকেল বলে। পরীক্ষায় প্রশ্ন আসবে C3 চক্র কোন জাতীয় উদ্ভিদে ঘটে থাকে। C3 চক্র কোন জাতীয় উদ্ভিদে ঘটে থাকে? অ্যান্সার হচ্ছে আম, কাঁঠাল, উচ্চবর্গীয় উদ্ভিদগুলোতে। যে প্ল্যান্টগুলো হায়ার স্টেটের প্ল্যান্ট, সেই প্ল্যান্টে C3 উদ্ভিদগুলো, C3 চক্রগুলো ঘটে থাকে। এখন তোমাদের কাছে আমি আচ্ছা কিছু ভালো প্রশ্ন এসেছে। মোজাম্মেল প্রশ্ন করেছে বিক্রিয়া কেন্দ্র কি? মোজাম্মেল, আমরা এই জিনিসটা আসলে একটু আগে আলোচনা করে ফেলেছি। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে যখন আমরা আলোচনা করেছিলাম, সালোক সংশ্লেষণে যখন আমরা আলোক পর্যায়ে আলোচনা করেছিলাম, এখানে ফটো সিস্টেম আলোচনা করেছিলাম। এই ফটো সিস্টেমে যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো কি বলে? বিক্রিয়া কেন্দ্র। প্রশ্নটা করার জন্য মোজাম্মেল তোমাকে ধন্যবাদ। আসলে আমরা C3 চক্র নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে এখন আমার একটা প্রশ্ন, C3 চক্রকে অন্য আরেকটা নামে ডাকা হয়, একজন বিজ্ঞানীর নাম অনুসারে C3 চক্রের একটা নাম আছে। তোমরা কমেন্টে একটু জানিয়ে দাও। C3 চক্র বা C3 সাইকেলটার একটা বিজ্ঞানীর নাম অনুসারে তাকে নাম করা হয়েছে। সেই বিজ্ঞানীর নামটি কি? C3 চক্র কোন বিজ্ঞানী আবিষ্কার করেন সেটা আমরা কমেন্টে জানতে চাচ্ছি। তোমরা এখনই কমেন্টে অ্যান্সার করা শুরু করে দাও। আমি ইতোমধ্যে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। তোমরা শুধুমাত্র নিজেরাই কারেক্ট অ্যান্সার দিবে এটা ঠিক না, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু ডেকে নিয়ে আসো, তোমরা একটু শেয়ার করো ভিডিওটা, তোমরা কমেন্টে, বিশেষ করে যেখানে কমেন্ট করছে সেই কমেন্টই বন্ধুগুলোকে ট্যাগ করে দাও, তারা এসে এই ক্লাসটা দেখে যাক। C3 চক্রের আরেকটা নাম, তোমরা অনেকে অ্যান্সার কারেক্ট দিয়েছো। ইমতিয়াজ আরেক কারেক্ট অ্যান্সার দিয়েছে, সাগর কারেক্ট অ্যান্সার দিয়েছে, কেলভিন চক্র। C3 চক্রের আরেকটা নাম হচ্ছে কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এটিকে আবিষ্কার করেন, যার নামানুসারে এই চক্রের নাম করা হয়েছে কেলভিন চক্র। মনে রেখো, কেলভিন চক্র আবিষ্কারের জন্য 1961 সালে বিজ্ঞানী কেলভিনকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তাহলে এটা এত বড় একটা আবিষ্কার ছিল যার জন্য একটি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা এখনই ভালো করে এই জিনিসটা মুখস্থ করে রাখো। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। কত সালে বিজ্ঞানী কেলভিন নোবেল প্রাইজে ভূষিত হন? অ্যান্সার 1961 সাল। এইবার তোমাদেরকে একটু প্রথমে বলে দেওয়া দরকার C3 চক্র কোথায় ঘটে। প্রশ্ন হচ্ছে C3 চক্র কোথায় সংঘটিত হয়। এই জাতীয় প্রশ্নগুলো একটু কঠিন, একটু টেকনিক্যাল। এই প্রশ্নগুলোর উত্তর অধিকাংশ স্টুডেন্টই দিতে পারে না। সবাই বলবে যে C3 চক্র কোথায় গঠিত হয়, যেটিতে সালোক সংশ্লেষণ, সবাই বলে ফেলে ক্লোরোপ্লাস্টে গঠিত হয়। সবাই এক মাথায় উত্তর দিয়ে দেয় C3 চক্র ক্লোরোপ্লাস্টে গঠিত হয়। ভাইয়া, উদ্ভিদে গঠিত হয়, পাতায় গঠিত হয়, এগুলো তো খুব ছোট্ট অ্যান্সার, এত বড় করে দিলে হবে না। বড় ক্লোরোপ্লাস্টের অ্যান্সারটা কারেক্ট না। ক্লোরোপ্লাস্টের কোথায় গঠিত হয় আসো আমরা একটু দেখি। এই যে ক্লোরোপ্লাস্টটা আমরা দেখতে পাচ্ছি, তাকিয়ে দেখো। ক্লোরোপ্লাস্টের ভিতরে অনেকগুলো গ্রানামের চাকতি রয়েছে, অনেকগুলো কয়েনের মতন চাকতি রয়েছে, বাট লক্ষ্য করো কিছু জায়গা ফাঁকা আছে। তাকিয়ে দেখো, ক্লোরোপ্লাস্টের ভেতরে বেশ কিছু অংশ ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাগুলোতে আমি একটু লাল লাল কিছু ডট দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে রাখো, ক্লোরোপ্লাস্টের এই ডটের ফাঁকা জায়গা আছে কিছু, যাকে আমরা বলে থাকি স্ট্রোমা। এখানে লিখাও আছে, যার নাম দেওয়া হয়েছে স্ট্রোমা। মনে রাখবে, ক্লোরোপ্লাস্টের ভেতরের এই জেলির মতন অর্থাৎ সাইটোপ্লাজমের মতন এক ধরনের অংশ থাকে যাকে বলা হয় স্ট্রোমা। মনে রাখো, সালোক সংশ্লেষণের C3 চক্র ঘটে স্ট্রোমার ভেতরে। C3 চক্র ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা নামক অংশের ভেতরে C3 চক্র ঘটে থাকে। এটা বেশ কঠিন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পারাটা তোমাকে ভর্তি পরীক্ষাতে অনেকের চেয়ে আগে এগিয়ে নিয়ে যাবে। ভর্তি পরীক্ষা সম্পর্কে মনে রাখবে, ছোট ছোট প্রশ্ন আসবে যেগুলো তুমি অ্যান্সার হয়তো দিয়ে দিবে পাতা বা ক্লোরোপ্লাস্ট, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে আসলে স্ট্রোমা, কারণ C3 চক্রটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। স্ট্রোমাতে কিভাবে ঘটে সেটা নিয়ে এখন তোমার মনে প্রশ্ন জাগবে। লক্ষ্য করে দেখো, স্ট্রোমার ভিতরে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এক ধরনের যৌগ থাকে যার নাম হচ্ছে রাইবুলোজ বিসফসফেট। রাইবুলোজ বিসফসফেট
ফসফেট। এগুলোর নাম একটু মুখস্থ করে ফেলবে। স্ট্রোমাতে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে রাইবোলোজ বিসফসফেট। রাইবোলোজ বিসফসফেটের মধ্যে কার্বন থাকে 5টা। রাইবোলোজ বিসফসফেটে কার্বন থাকে কতটি? 5টি। মনে করে দেখো, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় এবং এই পর্যায়টিতে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় অংশ নেয়। এই কার্বন ডাই অক্সাইড এখন বিক্রিয়ায় অংশ নেবে। তাহলে একটু চিন্তা করে দেখো, C5 অর্থাৎ রাইবোলোজ বিসফসফেটে 5টা কার্বন আছে, তার সাথে কার্বন ডাই অক্সাইড যোগ হবে। 5টা কার্বনের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড যোগ হলে কতটা কার্বন হবে একটু কমেন্টে জানিয়ে দাও তো। রাইবোলোজ বিসফসফেটে 5 কার্বন আছে, 5টার সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে কয়টা কার্বন হবে সেটা আমাদেরকে একটু কমেন্টে এখন জানিয়ে দিতে হবে। মনে রাখবে, একটা ক্লাসের সবচেয়ে বড় মজা হচ্ছে ছাত্র শিক্ষক যখন সেখানে একসাথে অংশগ্রহণ করে। আফরিন চাঁদনি কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, সাদাব সিদ্দিকী, নিঝুম সাগর, আমি মাত্র কয়েকটা নামই বারবার দেখতে পাচ্ছি। তোমরা যারা কমেন্টে উত্তর দিচ্ছ না তাদেরকে একটু বলি, প্লিজ দয়া করে তোমরা উত্তর দাও। আর উত্তর না দিতে পারলে, তুমি যদি না জানো, তাহলে সেক্ষেত্রে তোমার বন্ধু বান্ধবকে ট্যাগ করে জানিয়ে দাও ক্লাসে অংশগ্রহণ করার জন্য, তারা যাতে অন্তত ক্লাসে অংশ নেয়। তো লক্ষ্য করে দেখো, কার্বন 5 এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়। সেই যৌগটা ভেঙে আর 2টা যৌগ তৈরি করে। সেই যৌগটা ভেঙে 2টা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তাহলে লক্ষ্য করো, রাইবোলোজ বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ দিয়ে ভাগ করি। 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, অ্যান্সার কত? 3। ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে তাই কার্বন থাকবে 3টি। ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কার্বন আছে 3টি। সবাই কি এইটুকু বুঝতে পেরেছো? এতটুকু জিনিস যদি নাও বুঝে থাকো কেমিস্ট্রি, জাস্ট এতটুকু মনে রাখো, C3 চক্রে প্রথম যে উৎপাদটা তৈরি হলো সেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 চক্রে প্রথম যে উৎপাদ তৈরি হলো তার নাম ফসফোগ্লিসেরিক অ্যাসিড। এবং ফসফোগ্লিসারিক অ্যাসিডে 3টি কার্বন থাকে। আমি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। যেহেতু তাতে 3টি কার্বন থাকে, তাই এই চক্রটিকে বলা হয় C3 চক্র। সবাই লক্ষ্য করো, প্রশ্ন আসবে C3 চক্রকে কেন C3 বলা হয়ে থাকে? উত্তর হচ্ছে, প্রথম যে উৎপাদ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে এর সবচেয়ে স্টেবল উৎপাদ, সবচেয়ে স্থায়ী উৎপাদ। এই স্থায়ী উৎপাদটার মধ্যে মনে রাখবে ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে 3টি কার্বন থাকে, তাই একে বলা হয়ে থাকে C3 চক্র। C3 চক্র। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই স্লাইডের উপরে লাস্ট প্রশ্ন তোমাদেরকে করব, তোমরা কি বলতে পারবে কোন কোষে C3 চক্র ঘটবে? কোন কোষে C3 চক্র ঘটে? তোমরা একটু কমেন্টে এসে আমাদেরকে জানিয়ে দাও কোন কোষে C3 চক্রটি সংঘটিত হয়। প্রশ্ন করছি, কোন কোষে C3 চক্রটি সংঘটিত হয়? সবাই আমাদেরকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। সালোক সংশ্লেষণের C3 চক্রটি কোন ধরনের কোষে সংঘটিত হয়? এটা কিন্তু একটু বেশ কঠিন। মোজাম্মেল উত্তর দিয়েছে প্ল্যান্ট সেল। আজ প্ল্যান্ট সেল তো হবেই, কারণ সালোক সংশ্লেষণ তো প্ল্যান্টেই হয়। না জানতেই পারো শাহিল হাসান, কোনো সমস্যা নেই, উত্তর বলে দিচ্ছি। নিঝুম সাগর, রাফিদ, ফাহিম ফয়সাল কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে। উত্তরটি একটু বলে দিই। উত্তরটি বলার জন্য আসো আমরা একটু হিজিবিজি থেকে একটু পরিষ্কার জায়গায় চলে আসি। এটা হচ্ছে একটা পাতা। পাতার মাইক্রোস্কোপিক গঠন হচ্ছে এই জিনিসটা। একটা পাতার ভিতরে যে মাইক্রোস্কোপিক বড় করে দেখায়, এটা হচ্ছে সেই জায়গাটা। তাকিয়ে দেখো, যে উপরে যে কোষগুলো দেখতে পাচ্ছ, এখানে আবার অনেকগুলো ফাঁকা ফাঁকা কোষ দেখতে পাচ্ছ। এই কোষগুলোর একটা সুন্দর নাম আছে, আমি এটার উপরে এই নামটা লিখে দিচ্ছি। পাতার যে কোষে সালোক সংশ্লেষণ, এই সবুজ কোষগুলোতে এর একটা সুন্দর নাম আছে। এর নাম হচ্ছে মেসোফিল। পাতার মেসোফিল কোষের মধ্যে সালোক সংশ্লেষণ হয়। এই যে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ পাতার ভেতরে, এই অংশগুলি হচ্ছে মেসোফিল কোষ। এবং মনে রাখবে, পাতার মেসোফিল কোষে সালোক সংশ্লেষণ সংঘটিত হয়। এই পর্যন্ত বোঝা গেল। মনে রাখবে, তাহলে C3 উদ্ভিদ হচ্ছে যার প্রথম উপাদানে 3টা কার্বন থাকে। এবার আসি C4 উদ্ভিদ।
C4 উদ্ভিদ সংঘটিত হয় আখ, ভুট্টা এবং ঘাস জাতীয় উদ্ভিদে। তার মানে ধান, আখ, ভুট্টা ইত্যাদি উদ্ভিদগুলোতে C4 চক্র ঘটে। মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীগণ এই পর্যায়ে একটু ভালো করে জিনিসটা মনে রাখো। মোজাম্মেল অনেকক্ষণ যাবত একটা প্রশ্ন করে যাচ্ছে, সাইটোক্রোম কি? সাইটোক্রোম হচ্ছে কোষের মধ্যবর্তী যে সকল বর্ণিল কণিকা থাকে, কোষের মধ্যে যে বর্ণিল কণিকা থাকে তাকে সাইটোক্রোম বলে। ধন্যবাদ মোজাম্মেল তোমাকে তোমার প্রশ্নের জন্য। C4 চক্র সম্পর্কে মনে রাখো, আখ, ভুট্টা, ঘাস এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। সো এখন আসো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব এই আখ, ভুট্টা, ঘাসে কিভাবে C4 চক্রটি সংঘটিত হয়। মনে রাখো C4 চক্রের একটা অল্টারনেটিভ নাম আছে বিজ্ঞানীর আবিষ্কারকের নাম অনুসারে। C4 চক্র কোন বিজ্ঞানী আবিষ্কার করে এখনই কমেন্ট করে জানিয়ে দাও তো। C4 চক্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন তোমরা এখন একটু কমেন্ট করে জানিয়ে দাও। দুজন বিজ্ঞানী মিলে C4 চক্রটি প্রথম আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে এই চক্রটার একটা সুন্দর নাম আছে। সবাই আমাদেরকে একটু কমেন্টে এখন সেটা একটু জানিয়ে দিবে। তোমরা একটু তাড়াতাড়ি করো, কারণ আমাদের সময় শেষ হয়ে যাবে। না হলে তোমরা যত তাড়াতাড়ি কোশ্চেনে অ্যান্সার দিবে তত তাড়াতাড়ি আমরা পরবর্তী টপিকগুলো পড়াবো। থ্যাংক ইউ। অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। মুস্তারুল সামিয়া প্রথমবারের মতন অ্যান্সার করেছে হ্যাচ ও স্ল্যাগ চক্র। আব্দুল্লাহ মুইদ, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। মেহেদিও কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। অ্যান্সার হচ্ছে হ্যাচ ও স্ল্যাক। এটাকে তাই বলা হয়ে থাকে হ্যাচ ও স্ল্যাক, এবং হ্যাচ ও স্ল্যাককে কিন্তু কখনো নোবেল প্রাইজ দেওয়া হয়নি, মনে রেখো। এখন মনে রেখো হ্যাচ ও স্ল্যাকের C4 চক্র কিভাবে ঘটে। আসো তোমাদেরকে এখন সেটা একটু বুঝিয়ে দিই। হ্যাচ ও স্ল্যাক এই পুরো প্রক্রিয়াটা যেভাবে ঘটে সেই প্রসেসটা ব্যাখ্যা করার মানে বেশ জটিল হয়ে যাবে। তোমাকে আমি মেইন টপিকটা বলি। C4 উদ্ভিদের নাম C4 উদ্ভিদ কারণ তার প্রথম স্থায়ী উৎপাদ, C4 চক্রের প্রথম স্থায়ী উৎপাদের নাম হচ্ছে, নিচে লেখা আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী উৎপাদের নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাকিয়ে দেখো এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর একটা ছবিও আঁকা আছে। সো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কার্বন থাকে 4টি। তাই নামকরণের উপায়টা কি? প্রথম স্থায়ী উৎপাদে কার্বন 4টি থাকলে তাকে C4 চক্র বলবো, আর কার্বন 3টি থাকলে তাকে C3 চক্র বলবো। C4 চক্রের প্রথম স্থায়ী উৎপাদের নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 চক্রের প্রথম স্থায়ী উৎপাদের নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এ পর্যায়ে তোমাদের একটা MCQ পরীক্ষা নিব। সবাই বলো C3 চক্র এর প্রথম উৎপাদের নাম কি? C3 চক্রের প্রথম উৎপাদের নাম কি? একটা MCQ পরীক্ষা হয়ে যাচ্ছে। যে কারেক্ট অ্যান্সার দিতে পারবে তাই সেই আজকের বিজয়ী হবে। সবাই এখনই কমেন্টে অ্যান্সার করো। C4 চক্রের প্রথম উৎপাদের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্ন হচ্ছে C3 চক্রের প্রথম উৎপাদের নাম কি? এখনই কমেন্টে এসে বলে দাও। যে কারেক্ট অ্যান্সার আগে করতে পারবে সেই বিজয়ী। একটু আগে কিন্তু আমরা অ্যান্সারটা বলে দিয়েছি। আমরা অ্যান্সারটা বলেছি। আফরিন চাঁদনি লিখেছে 3PGA। হ্যাঁ, PGA লিখলে আসলে ঠিক আছে, একটু পুরো নামটা লিখলে ভালো হয়, পরীক্ষায় পুরো নাম দেওয়ার সম্ভাবনা বেশি। তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ। প্রথমে আফরিন চাঁদনি অ্যান্সারটা বলেছে। অ্যান্সারটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 চক্র সম্পর্কে আমাদের লাস্ট প্রশ্নটি হচ্ছে কোন কোষে এটা ঘটে? C4 চক্র। একটা উত্তর তোমরা জানো, সেটা হচ্ছে লিখাই আছে এখানে, মেসোফিল কোষে। C4 চক্রের 2 ধরনের কোষ ইনভলভ। একটা হচ্ছে মেসোফিল কোষেও যেমন ঘটে, আরেকটা কোষ আছে যেটাকে বলা হয়ে থাকে বান্ডল শীত কোষেও C4 চক্র ঘটে থাকে। তো এটা কি তোমাদেরকে আমি এখন একটু বুঝিয়ে দিব। আমরা আবার ওই গ্যাঞ্জাম সরিয়ে দিই, পাতায় ফেরত যাই। সবাই পাতার জিনিসটা লক্ষ্য করো। পাতার উপরে যে কোষগুলো রয়েছে এগুলো হচ্ছে মেসোফিল কোষ। দেখো কালার গুলো সবুজ কালার। তাকিয়ে দেখো এখানে একটা নল দেখতে পাচ্ছ, পাইপ। এখানে একটা পাইপ দেখা যাচ্ছে। এই পাইপটা হচ্ছে পাতার পরিবহন টিস্যু। উদ্ভিদের পরিবহন টিস্যুর নাম কি? একটু কমেন্টে আমাকে জানাতে পারো। উদ্ভিদের পরিবহন টিস্যুগুলোর খুব সুন্দর একটা নাম আছে। উদ্ভিদের পরিবহন টিস্যুর সুন্দর একটা নাম আছে। পরিবহন টিস্যুর নাম বান্ডেল শীথ না, পরিবহন টিস্যুর নাম বান্ডেল শীথ নয়। তোমরা যারা পরিবহন টিস্যুর নাম বান্ডেল শীথ বলছো একটু ভুল হয়ে যাবে কিন্তু। এই যে নলটা পরিবহন টিস্যু দ্বারা তৈরি। এই নলটা পরিবহন টিস্যু দ্বারা মূলত এই বাইরের অংশটুকু তৈরি।
পরিবহন টিস্যুর নাম হচ্ছে ভাইয়া জাইলেম এবং ফ্লোয়েম। থ্যাংক ইউ। ইমতিয়াজ আহমেদ তামিম প্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম। তামিম তোমার বানানটা একটু ভুল হয়েছে, বানানটা একটু বই থেকে দেখে নিও। এবং মনে রাখো এই যে জাইলেম এবং ফ্লোয়েম তারা যেখানে থাকে, এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় বান্ডেল শীট। এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয়ে থাকে বান্ডেল শীট, কারণ এরা একসাথে বান্ডেল আকারে থাকে, তাই একে বলা হয় বান্ডেল শীট। তাহলে এই এতক্ষণ পর্যন্ত আমরা চিৎকার চেঁচামেচি করে টোরে আলটিমেটলি যা শিখলাম তা আমরা এখন এক নিমিষে একটু দেখে নিব। আমরা কথা বলছি সালোক সংশ্লেষণ নিয়ে। সালোক সংশ্লেষণের প্রথমে আমরা আলোচনা করেছি আলোক পর্যায়। আলোক পর্যায়ে মূলত আমরা দেখেছি আলোক পর্যায়ে পানি ব্যবহৃত হয়ে অক্সিজেন তৈরি হয়, পাশে এটিপি এবং এনএডিপি তৈরি হয়। তারপরে আমরা দেখেছি অন্ধকার পর্যায়। আমরা এখন জাস্ট পুরো জিনিসটার একটা সামারি দেখে দিচ্ছি। অন্ধকার পর্যায়ে আমরা দুই রকম দেখেছি, C3 উদ্ভিদের জন্য একরকম, C4 উদ্ভিদের জন্য একরকম। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী উৎপাদের নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 উৎপাদের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আলোক পর্যায়টুকু মনে রাখবে দিনের বেলা ঘটে, অন্ধকার পর্যায়গুলো দিন এবং রাত উভয় সময় জুড়ে ঘটতে থাকে। মনে রাখো এই পুরো প্রসেসটা ঘটে থাকে পাতার ক্লোরোফিলের ভিতরে, পাতার ক্লোরোপ্লাস্টের ভিতরে। আশা করি এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, সালোক সংশ্লেষণের পার্ট কিন্তু চুকিয়ে ফেললাম। তোমরা কি সবাই সালোক সংশ্লেষণ বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো প্লিজ কমেন্টে আমাকে একটু জানিয়ে দাও। আমরা আমাদের পরবর্তী আজকের ক্লাসের দ্বিতীয় অধ্যায়ে এখনই প্রবেশ করব, সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। তোমরা কি এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটা এনজয় করছো? আমি তোমাদেরকে আসলে জিজ্ঞেস করছি। যদি এনজয় না করো, এত কষ্ট করে তোমাদেরকে জোর করে পড়ানোর কোনো মানে হয় না। ক্লাস বোরিং লাগলে কোনোদিন পড়া যায় না। পড়াশোনা করতে হয় মজায় মজায় এবং গল্পে গল্পে। তো আজকে এখন আমরা আলোচনা করব শ্বসন বা রেসপিরেশন নিয়ে। শ্বসন বা রেসপিরেশন সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস তোমাদের কাছে জানতে চাবো। আশা করি তোমরা সবাই এখন কমেন্ট করবে। আমি এখন টানা 8-10টা এমসিকিউ প্রশ্ন পড়াবো, সবাইকে কমেন্টে অ্যান্সার দিতে হবে। সবাই কিবোর্ডের তোমাদের মোবাইলের কিপ্যাডে রেডি হও, এখনই আমরা অ্যান্সার করার জন্য প্রশ্ন দিতে থাকবো। প্রশ্ন হচ্ছে শ্বসন বা রেসপিরেশন এই প্রসেসটি দিনে ঘটে নাকি রাতে ঘটে নাকি বোথ? শ্বসন দিনে ঘটে, রাতে ঘটে নাকি উভয় সময়ে ঘটে? আমি জানতে চাই তোমরা কিভাবে বুঝো। সবাই অ্যান্সার দাও। শ্বসন দিনে ঘটে, রাতে ঘটে নাকি উভয় সময় জুড়ে ঘটতে থাকে? আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছ, থ্যাংক ইউ। তোমরা যারা একটু বলছো যে তোমরা আনন্দের সাথে ক্লাস করছো, তোমরা যেহেতু আনন্দ পাচ্ছ, আমিও তোমাদেরকে পড়ি অনেক আনন্দ পাচ্ছি। ভাইয়া একটু ইংরেজিতে ট্রান্সলেশন করলে ভালো হয়। অফকোর্স আমরা অবশ্যই বলে দেবো, শ্বসনের ইংরেজি কিন্তু ভাই লিখাই আছে এখানে রেসপিরেশন, আর দিন রাতের ইংরেজি আশা করি ভাইয়া তুমি জানো। সো শ্বসন দিনে ঘটে রাতে ঘটে না বোথ, এটা হচ্ছে প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিচ্ছে। শাওন, শাহ, অমিতাভ, নাহিদ, উৎস, তোমাদের সবাইকে ধন্যবাদ। অ্যান্সার হচ্ছে বোথ। শ্বসন এমন একটা প্রক্রিয়া যেটা 24 ঘন্টা ধরে ঘটে। মনে রাখো শ্বসন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? শ্বসন প্রক্রিয়ার গোল কি? প্রশ্ন, অ্যান্সার জানাও। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটে? শ্বসন প্রক্রিয়া আমরা কেন ঘটাই? তোমরা এটা কমেন্টে আমাদেরকে জানাও। নূর নবী শেখ একটু ভুল অ্যান্সার দিয়েছো। আলো না থাকলে শ্বসন ঘটে, কথাটা ঠিক না। আলো থাকা না থাকার সাথে শ্বসনের কোনো সম্পর্ক নেই। সো এটা নিয়ে ভুল করবে না। মনে রাখবে শ্বসনের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা। শ্বসনের প্রধান উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা। একজন অপশন চেয়েছে, কেন ভাই তুমি এমসিকিউ পরীক্ষার অ্যান্সার করতে করতে খালি অপশনে অভ্যস্ত হয়ে গেলে হবে না, নিজের কারেক্ট অ্যান্সারটি একটু জানতে হবে। মনে রাখবে শ্বসনের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা বা তাপ শক্তি তৈরি করা। উদ্ভিদের শক্তির নাম হচ্ছে কিন্তু এটিপি। মনে রাখবে বায়োলজির সব শক্তিকে আমরা বলে থাকি এটিপি। এটিপি হচ্ছে মূল শক্তি। সো প্লিজ একটু মনে রেখো, শ্বসনের মেইন উদ্দেশ্য হচ্ছে এটিপি উৎপাদন করা। পরের প্রশ্ন, উদ্ভিদ প্রাণী কার মধ্যে শ্বসন বেশি ঘটে? উদ্ভিদ আর প্রাণী কোনটাতে শ্বসন ঘটে? তোমরা এখনই কমেন্ট করে আমাকে জানাবে। উদ্ভিদ এবং প্রাণী
কোথায় শ্বসন ঘটে? অ্যান্সারে আরেকটা অপশন দিয়ে দিলাম বোথ, তাহলে তিনটে অ্যান্সার, উদ্ভিদ প্রাণী বোথ। কোথায় শ্বসন ঘটে? সবাই একটু অ্যান্সার করো। শাহ শাহিন একটু ভুল অ্যান্সার দিচ্ছে, শ্বসনে কখনোই খাদ্য উৎপাদিত হয় না। শাহ শাহিন তোমাকে বলে দিচ্ছি, শ্বসনে খাদ্য উৎপাদিত হয় না, ভুলটা একটু শুধরে নিও। শ্বসন কোথায় ঘটে? উদ্ভিদ প্রাণী বোধ কোথায় ঘটে? আমরা প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টার পড়ছি, তাই দেখে অনেকে ভুল করে ফেলছো। নিঝুম সাগর, শাহিন শাহ কিন্তু একটু ভুল অ্যান্সার দিচ্ছ, সম্রাট বাংলাদেশও ভুল অ্যান্সার দিয়েছো। সবাই বলে যাচ্ছ শ্বসন ঘটে হচ্ছে উদ্ভিদে, অ্যান্সারটা ভুল। শ্বসন উদ্ভিদ প্রাণী উভয়ের দেহে ঘটে। একটু চিন্তা করে দেখো, প্রাণীর কি শক্তির দরকার হয় না? প্রাণীরও কিন্তু শক্তির দরকার হয়। তাই মনে রাখবে, শ্বসনের প্রক্রিয়াটা উদ্ভিদ প্রাণীর জন্য সেম, এবং উদ্ভিদ প্রাণী উভয়তেই শ্বসন ঘটে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ। শ্বসন দিন রাত উভয় সময় জুড়ে হয়, শ্বসন সব সময় উদ্ভিদ এবং প্রাণী উভয়ই ঘটে। তাই শ্বসনকে আসলে বলা হয়ে থাকে কোষীয় শ্বসন। শ্বসনকে তাই বলা হয়ে থাকে কোষীয় শ্বসন, কারণ যার কোষ আছে তাতেই শ্বসন ঘটে, যার কোষ আছে তাতেই কিন্তু শ্বসন ঘটে যায়। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। লাস্ট শ্বসন সম্পর্কে যে এমসিকিউটা তোমাদের বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলের পরীক্ষা আসতে পারে, বুয়েটে আসবে না, সেটা হচ্ছে কোন অঙ্গাণুতে শ্বসন ঘটে? কোন অঙ্গাণুতে শ্বসন ঘটে? একটু ক্লু দিয়ে দেই, শক্তি উৎপাদন যেহেতু হচ্ছে, শক্তি উৎপাদন কোন অঙ্গাণুতে হয় সেটাই হবে তার অ্যান্সার। কোন অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটা হচ্ছে অ্যান্সার। ক্লু হচ্ছে শক্তি উৎপাদন কোন অঙ্গাণুতে হয়। রং মাখা তুলি নামের একজন আমাদের কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। রং মাখা তুলি আমাদের ক্লাসে রং ছড়িয়ে বেড়াচ্ছে, তা তোমাকে অনেক ধন্যবাদ অ্যান্সার করার জন্য। অর্পিতা, সজীব, সিদ্দিকি, জয়, তোমাদের অ্যান্সারও কারেক্ট হয়েছে। অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তোমরা মাইটোকন্ড্রিয়া জীবনে যদি দেখে না থাকো, একটু মনে রাখো, যে দেখতে হচ্ছে এরকম। মাইটোকন্ড্রিয়া দেখতে অনেকটা জুতার সোলের মতন। লক্ষ্য করে দেখছো না, মেয়েদের যে হিলের জুতা, জিনিসটা দেখতে ওটা মেয়েদের হাই হিলের জুতার মতন। সো দেখতে এই যে অঙ্গাণুটা রয়েছে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটার মধ্যে মূলত শ্বসন ঘটে। মাইটোকন্ড্রিয়ার নাম শুনে একটা মজার ঘটনা গল্প মনে পড়ে গেল। একবার আমি একটা বিদেশি জাপানি দলের কাছে মাইটোকন্ড্রিয়া নিয়ে জিনিসপত্র শিখছিলাম। তো তারা বারবার আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে। মূলত জাপানিদের ইংরেজি উচ্চারণ বেশ হাস্যকর। তো তারা পুরো সময় জুড়ে মাইটোকন্ড্রিয়া আমাকে বলতে যে বারবার বলে মিতোকন্ডরিয়ন, মিতোকন্ডরিয়ন। মূলত জাপানিজরা মাইটোকন্ড্রিয়াকে উচ্চারণ করে হচ্ছে মিতোকন্ডরিয়ন এইভাবে। সো ঘটনায় জিনিসটা মনে পড়ে গেল, দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। সো এখন আসো এটা নিয়ে আলোচনা করি, শ্বসনের বিক্রিয়া। সবাই মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো, শ্বসনের কি কি বিক্রিয়া ঘটে থাকে। শ্বসনের উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা। শ্বসন কাঁচামাল হিসাবে ইউজ করবে গ্লুকোজ বা খাদ্য। আমরা সবাই মুখে মুখে এই কথাটা বলি না, খাবার খেলে শক্তি পাওয়া যাবে। খাবার খেলে শক্তি পাওয়া যায় কিন্তু, কারণ এই গ্লুকোজটাকে ভেঙেই মূলত শক্তি বা এটিপি তৈরি হয়ে থাকে। খাবার খেলে শক্তি পাওয়া যায় কিন্তু। সো মনে রাখো, এখানে খাবার ব্যবহৃত হবে এবং অক্সিজেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই মনে করে গাছ নাকি খালি অক্সিজেন বিতরণ করে, গাছ নিজে মনে হয় অক্সিজেন ইউজ করে না। ভুল, গাছও কিন্তু অক্সিজেন ব্যবহার করে। শ্বসন প্রক্রিয়ার সময় গাছ নিজেও অক্সিজেন ব্যবহার করে। তাহলে মনে রাখো, গ্লুকোজ এবং অক্সিজেন তারা দুজন বিক্রিয়া করে 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা পানি এবং শক্তি বা এটিপি তৈরি করবে। শক্তি বা এটিপি তৈরি করবে। তাহলে সবাই এই বিক্রিয়াটাকে লিখে রাখো। তোমাদের কাছে একটা প্রশ্ন, এই বিক্রিয়াটা একটা বিক্রিয়ার উল্টো প্রসেস। শ্বসন কোন প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া? শ্বসন বা রেসপিরেশনের বিক্রিয়াটি কোন প্রসেসের বিক্রিয়াটির উল্টো? শ্বসন কার ইনভার্স? শ্বসন কোন প্রক্রিয়ার ইনভার্স? শ্বসন কার ইনভার্স? রং মাখা তুলি আবারও কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। শ্বসনের বিক্রিয়াটি হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের ইনভার্স। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড, পানি এরা মিলে গ্লুকোজ তৈরি করে, আর শ্বসনে গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। এই দেখো, এই এমসিকিউ গুলো কিন্তু প্রশ্ন করলে পরীক্ষার হলে অনেকে আটকে যায়। সবাই আশা করি জিনিসটা মনে রাখবে।
এইবার শ্বসনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। শ্বসনের প্রকারভেদ, শ্বসন হয় দুই রকমের, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসন এবং অবাত শ্বসন ইংরেজিতে, একটু আগে একজন জিজ্ঞেস করেছিল ইংরেজি নামগুলো যাতে বলি। সবাত শ্বসন হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অবাত শ্বসনকে বলে ইংরেজিতে অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন হচ্ছে যে শ্বসনে অক্সিজেন দরকার, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন দরকার তাকে সবাত শ্বসন বলে। আর অবৎ শ্বসন হচ্ছে অক্সিজেন লাগে না, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন লাগে না তাকে বলা হয় অবাত শ্বসন। শ্বসন দুই রকমের, যে প্রক্রিয়ায় অক্সিজেন দরকার তাকে বলি সবাত শ্বসন, আর যে প্রক্রিয়ায় অক্সিজেন লাগে না তাকে বলে অবাত শ্বসন। এবার তোমাকে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করি, মানুষ বা তুমি, মানুষে কোনটি ঘটে? মানুষে কোনটি ঘটে? প্রশ্ন হচ্ছে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে মানুষে কোনটি ঘটে? সবাই একটু কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও, মানুষে কোন ধরনের শ্বসন ঘটে? এই প্রশ্নটার উত্তর খুবই কঠিন। এটা তোমাদের দেখে কঠিন মনে না হলেও প্রশ্নটার উত্তর বেশ কঠিন। সবাই একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবে মানুষে কোন শ্বসন ঘটে। রং মাখা তুলে জানিয়েছে অ্যানারোবিক, না মানুষে অ্যানারোবিক রেসপিরেশন ঘটে। আচ্ছা, সবাই সবাত লিখছো, কেউ অ্যারোবিক লিখছো, কেউ অ্যানারোবিক লিখছো। অধিকাংশ মানুষের অ্যান্সার হচ্ছে অ্যারোবিক বা সবাত শ্বসন আমি দেখতে পাচ্ছি। তোমাদের অ্যান্সারটি ভুল হয়েছে। যারা অ্যান্সার করেছে সবাত শ্বসন তাদেরটাও ভুল হয়েছে, যারা অ্যান্সার করেছে অবাত শ্বসন তাদেরটাও ভুল হয়েছে। মনে রাখো মানুষের বোধ সবাত এবং অবাত দু ধরনের শ্বসনই ঘটে থাকে। অ্যান্সার হচ্ছে বোধ। মানুষে সবাত শ্বসনও ঘটে, মানুষে অবাত শ্বসনও ঘটে থাকে। এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে অনেকে নাই জানতে পারো। দেখলে ক্লাসে আসলে অনেক কিছু শেখা যায়। ক্লাসে যেহেতু চলে এসেছো, তোমার বন্ধুকে কেন বাদ দিবে? আমরা যেহেতু মাত্র শ্বসনের অধ্যায়টি শুরু করতে যাচ্ছি, তোমরা এখনই যে সকল বন্ধু ক্লাসে আসেনি তাকে একটু কমেন্টে ট্যাগ করো, শেয়ার করো, চাইলে মোবাইলে মেসেজ করে জানিয়ে দাও আমাদের ক্লাসটি শুরু হয়েছে। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, শ্বসনের চ্যাপ্টারটা মাত্র শুরু হতে যাচ্ছে, তাই প্লিজ সবাইকে জানিয়ে দাও। মানুষের দুই ধরনের শ্বসন ঘটে। তোমার মনে এখন প্রশ্ন হতে পারে অক্সিজেন ছাড়া মানুষ কেমনে শ্বসন করে? আসলে এই অ্যান্সারটা খুব ইন্টারেস্টিং। এটার অ্যান্সার হচ্ছে উসাইন বোল্ট। উসাইন বোল্টেরই অক্সিজেন ছাড়া শ্বসন করা লাগে। অ্যান্সারটা কেন উসাইন বোল্টের নাম আনলাম, একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। উসাইন বোল্ট যখন একটা রেস ট্র্যাকের মধ্যে দৌড়াবে, উসাইন বোল্ট যখন দৌড়ায়, জোরে যখন একটা দৌড় দেয় সে কিন্তু শ্বাস নিতে পারে না। যখন শ্বাস নিতে পারে না তখন তার মাংসপেশি অবাত শ্বসন করে, এবং এই কারণে জোরে দৌড় দিলে পায়ের মধ্যে ব্যথা হয়, কারণ তোমার পাতে অবাত শ্বসন হয়। উসাইন বোল্ট যখন একবার জোরে দৌড় দেয় তখন তার অবাত শ্বসন হওয়ার কারণে তার মাংসপেশিতে টান পড়ে। তুমি সিঁড়ি দিয়ে ওঠার সময় লক্ষ্য করছো না তোমার পায়ের পেশিতে টান পড়ছে? এর কারণ কিন্তু অবাত শ্বসন হচ্ছে সেখান থেকে। আচ্ছা, তাহলে সবাত শ্বসন অবাত শ্বসন নিয়ে আমরা কথাবার্তা বলে ফেললাম। এইবার আমরা সবাত শ্বসনের স্টেজ গুলো দেখব। আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে, আমি জানি এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, সবাত শ্বসনের কয়টি ধাপ? সবাত শ্বসনের কয়টি ধাপ রয়েছে একটু আমাদেরকে কমেন্টে জানাও। সবাত শ্বসনের কয়টি ধাপ আছে আমাদেরকে জানিয়ে দাও। সবাত শ্বসনের কয়টি ধাপ আছে আমাদেরকে একটু জানিয়ে দাও। আমাদের ক্লাস প্রায় 55 মিনিট হয়ে গিয়েছে। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিই 1 ঘন্টা ক্লাস করার জন্য। যেহেতু ক্লাসটি আমাদের এখনো শেষ করতে পারিনি, আমি ক্লাসটি চালিয়ে যেতে যাচ্ছি। তোমরাও কি থাকতে চাও নাকি আমরা আজকের মতন ক্লাসটা শেষ করে দিব? তোমরা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। তোমরা কি আরো আধা ঘন্টা ক্লাস করতে আগ্রহী? তাহলে আমরা এই শ্বসন চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে ফেলতে পারতাম। আজকের পর আজকেই শেষ হয়ে যেত, না হলে আবার কষ্ট করা লাগবে তোমাদের ভবিষ্যতে। সো আমি আজকের ক্লাসটা একটু লম্বা নিতে চাচ্ছি। এতে কি তোমাদের কোনো সমস্যা রয়েছে? প্লিজ আমাদেরকে একটু জানিয়ে দিও। আজকের ক্লাসটা একটু লম্বা হবে কারণ আমাদের এই শ্বসন পার্টটুকু শেষ করতে আমাদের আরো অন্তত 15 মিনিটের মতো সময় লাগতে পারে, এর বেশি হয়তো আমাদের লাগবে না। থ্যাংক ইউ যে যারা অনেকেই বলছো থাকতে চাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে সবাত শ্বসনের ধাপ 4টি। সবাত শ্বসনের 4টা স্টেপ আছে এবং এই 4টি স্টেপের নাম হচ্ছে 1 নম্বর স্টেজ গ্লাইকোলাইসিস, 2 নম্বর স্টেজের নাম অ্যাসিটাইল কোএ সৃষ্টি, 3 নম্বর স্টেজের নাম ক্রেবস চক্র, 4 নম্বর স্টেজের নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস, এটাকে সংক্ষেপে বলে ইটিএস। এই 4টা স্টেপের নাম সবাই একটু মুখস্থ করে রাখতে হবে কিন্তু, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, ইটিএস। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে
যে সবাত শ্বসনের তৃতীয় ধাপ বা থার্ড স্টেপ কি? অ্যান্সার কি? সবাই কমেন্টে লিখো। সবাত শ্বসনের তৃতীয় ধাপের নাম কি? সবাত শ্বসনের তৃতীয় ধাপের নাম কি? সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। সবাত শ্বসনের তৃতীয় ধাপের নাম কি? সবাই একটু আমাদেরকে কমেন্টে এসে জানিয়ে দাও। সবাত শ্বসনের তৃতীয় ধাপের নাম কি? আমি কমেন্টে তোমাদের কাছে জানতে চাচ্ছি। আশা করি এগুলো বুঝতে পারবে। এই একজন কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ, আব্দুল্লাহ মুহিত জানিস ইটিএস। তাকিয়ে দেখো, ইটিএস হচ্ছে ধাপ 4। মুহিত তোমার অ্যান্সার ভুল হয়েছে। মালিফা উলফাত কারেক্ট অ্যান্সার দিয়েছে, সজীবের অ্যান্সার কারেক্ট, সাহিলের অ্যান্সার কারেক্ট। ক্রেবস চক্র হচ্ছে সবাত শ্বসনের তৃতীয় ধাপ। এখন দেখো, তোমাদেরকে অনেক কঠিন কঠিন কিছু প্রশ্ন করা হবে এই পুরো ব্যাপারগুলো নিয়ে। তো সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। সবাত শ্বসন কোন অঙ্গাণুতে ঘটে? সবাত শ্বসন কোন অঙ্গাণুতে ঘটে? আসো আমরা তোমাদেরকে একটু সেটা জানিয়ে দিই। মনে রাখো, সবাত শ্বসনের অঙ্গাণুগুলো, আমরা জানি শ্বসন মূলত কোথায় ঘটে? শ্বসন ঘটে মাইটোকন্ড্রিয়াতে। কিন্তু মনে রাখো, মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে হচ্ছে শ্বসনের 2, 3 এবং 4 নম্বর স্টেজ। 2, 3 এবং 4 এই তিনটা স্টেজ ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। শ্বসনের 2, 3 এবং 4 নম্বর স্টেজ ঘটে মাইটোকন্ড্রিয়াতে। আর মনে রেখো, শ্বসনের যে গ্লাইকোলাইসিস ধাপটি রয়েছে, সেই গ্লাইকোলাইসিস ধাপটি ঘটে থাকে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। তাহলে শ্বসন ফার্স্ট স্টেপ ঘটে সাইটোপ্লাজমে, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্টেপ ঘটে মাইটোকন্ড্রিয়াতে। তোমরা, এটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন ছিল। বইয়ে দেওয়া আছে সবাত শ্বসনের পর্যায় 3টি। সবাত শ্বসনের পর্যায়ে বইতে 3টি আসলে দেওয়া থাকলেও জিনিসটা সাইন্টিফিক্যালি কারেক্ট না। সবাত শ্বসনের স্টেজ 4টি, তার মধ্যে এই 3টি হচ্ছে এক্সক্লুসিভলি সবাত শ্বসনে আছে। তোমরা সবাত শ্বসনের কয়টি ধাপ আছে অ্যান্সার থাকলে অবশ্যই 4টি লিখবে, কারণ সবাত শ্বসনের ধাপ আসলেই সারা পৃথিবী জুড়ে সবাই জানে 4টি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, মাইটোকন্ড্রিয়াতে 2, 3 এবং 4 নম্বর ধাপ ঘটে। এখন একটা জিনিস মনে রাখো, সবাত শ্বসনের এই 4টা ধাপ সম্পর্কে বেশ কিছু এমসিকিউ ঘটে যেতে পারে। এর মধ্যে আমরা এখন সবাত শ্বসনের 1, 2, 3, 4 এই 4টা ধাপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সবাই এখন থেকে পূর্ণাঙ্গ মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আর 10-15 মিনিটের মধ্যে পুরো জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমরা ক্যালকুলেশন করব কিভাবে 38টা এটিপি তৈরি হয়। 38টা এটিপি আমরা গুনে গুনে আজকে তোমাকে দেখাবো। গ্লাইকোলাইসিস স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে গ্লাইকোলাইসিস। একজন লিখেছে শ্বসনিক বস্তু কি? শ্বসনিক বস্তু হচ্ছে গ্লুকোজ। যে সকল বস্তু ভেঙে শ্বসন ঘটা যায় তাকে শ্বসনিক বস্তু বলে। শ্বসনিক বস্তু হচ্ছে গ্লুকোজ। সো গ্লাইকোলাইসিস হচ্ছে স্টেপ 1। গ্লাইকোলাইসিস আমরা এইমাত্র ব্যাখ্যা করলাম। গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। আর অবাত শ্বসনের একটা মিল রয়েছে, সেই মিলটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস যেমন সবাত শ্বসনেও ঘটে, গ্লাইকোলাইসিস অবাত শ্বসনেও কিন্তু ঘটে থাকে। তাই একটু মনোযোগ দিয়ে খাতার মধ্যে লিখে রাখো, সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মিল কি? সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে কোন জিনিসটি মিল? অ্যান্সার হচ্ছে গ্লাইকোলাইসিস। সবাত এবং অবাতের মধ্যে গ্লাইকোলাইসিস মিল রয়েছে। সো গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে মূলত মিলের জায়গা। তোমাদেরকে আরেকটা জিনিস একটু জানিয়ে দিই, গ্লাইকোলাইসিসের একটা অল্টারনেটিভ নাম আছে। গ্লাইকোলাইসিস 3 জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করেন। একজনের নাম হচ্ছে এম ডেন, একজনের নাম মেইশফ, আরেকজনের নাম পার্নাস। তাই 3 জনের নামকে একসাথে করে তাকে বলা হয় ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিসের আরেক নাম হচ্ছে ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিসের আরেক নাম হচ্ছে ইএমপি পাথওয়ে। কফিলুদ্দিন জিজ্ঞেস করছে, তাহলে শ্বসন শুধু মাইটোকন্ড্রিয়া কেন বলে? শ্বসনের মূল ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে, তবে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। এই ব্যাপারটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা পরবর্তীতে বড় ক্লাসে যারা পড়াশোনা করে এসেছি, আমরা জীববিজ্ঞানে যারা পড়াশোনা করছি বর্তমানে, সবাই জানে শ্বসন মূলত 4 স্টেপই ঘটে। এটা নিয়ে কোনো সন্দেহ রেখো না। আচ্ছা, গ্লাইকোলাইসিসের একটা অল্টারনেটিভ নাম হচ্ছে ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিস সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দিতে চাই। গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না। গ্লাইকোলাইসিসে কোনো অক্সিজেন লাগে না। এই কারণে হয়তো তোমার বইতে মাঝে মাঝে বলার চেষ্টা করে, যদিও সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস দরকার হয়, গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না, মনে রাখবে।
গ্লাইকোলাইসিসে অক্সিজেন লাগে না, সবাই ভালো করে মনে রাখবে। এখন আমরা হিসাব করব। এখানে দেখতে পাচ্ছ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো লেখা। এই বিক্রিয়াগুলো তোমাকে ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে না, ভর্তি পরীক্ষায় তোমাকে কোথাও বিক্রিয়া লিখতে দিবে না। কি মনে রাখতে হবে একটু লক্ষ্য করো, গ্লাইকোলাইসিসে কি কি জিনিস, কি কি ঘটনা ঘটে থাকে। সবাই মনে করো শ্বসনে আসলে শক্তি উৎপাদিত হয়, কিন্তু না, গ্লাইকোলাইসিসে আসলে এটিপি খরচও হয়। এটা হয়তো অনেকেই জানতে না। গ্লাইকোলাইসিসের সময় এটিপি উৎপাদিত হয় ঠিকই, বা এটিপি খরচও হয়। এটিপি খরচ হয়। গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে 2টা এটিপি খরচ হয়। মনে রাখবে, গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে 2টা এটিপি খরচ হয়। তবে গ্লাইকোলাইসিস এটিপি তৈরিও করে। গ্লাইকোলাইসিসের এই প্রথম পর্যায়ের দিকে সে 2টা এটিপি খরচ করে, কিন্তু পরবর্তী পর্যায়ে সে এখানে 2টা আর এখানে 2টা, টোটাল 2 যোগ 2 4টা এটিপি তৈরি করে। তাহলে মনে রাখো, তাহলে গ্লাইকোলাইসিসটা কিভাবে ঘটছে। গ্লাইকোলাইসিস শুরু করছে এখানে সে 2টা এটিপি খরচ করে, আর পরবর্তীতে যে সে উৎপন্ন করছে 4টা এটিপি। 2টা এটিপি খরচ করে এবং পরে উৎপন্ন করে 4টা এটিপি। আরো কিছু জিনিস তৈরি হয়। গ্লাইকোলাইসিসের সময় 2টা NADH তৈরি হয়। গ্লাইকোলাইসিসের সময় 2টা NADH তৈরি হয়। এখন তোমাদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করব, এই জায়গাটা একটু লক্ষ্য করো। একজন প্রশ্ন করেছে অক্সিজেন লাগে না কেন। আসলে অক্সিজেন লাগে না কেন এই জাতীয় কোশ্চেনের কোনো অ্যান্সার নেই, কারণ তুমি প্রশ্ন করতেই পারো পাতায় কেন সালোক সংশ্লেষণ হয়, ক্লোরোফিল কেন পাতার ভেতরে থাকে। এটা আসলে বায়োলজি এভাবে গড়ে উঠেছে, আমাদের এভলিউশনের মাধ্যমে এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে। এখানে অক্সিজেন দরকার হয় না, আমরা সেটাকে জাস্ট ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখতে চাই, সবাই একটু এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। NADH সমান সমান 3টা এটিপি। একটা NADH মানে 3টা এটিপি, আর FADH সমান সমান হচ্ছে 2টা এটিপি। সবাই এটাকে একটু মনের মধ্যে লক করে রাখো। NADH মানে 3টা এটিপি, আর FADH মানে হচ্ছে 2টা এটিপি। NADH এ 3টা এটিপি এবং FADH এ রয়েছে 2 এটিপি। এখন আমরা একটু লক্ষ্য করব, পুরো ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করো। তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো, গ্লাইকোলাইসিসে তাহলে কতটি এটিপি তৈরি হবে। গ্লাইকোলাইসিসে কতটি এটিপি তৈরি হবে তোমরা আমাকে পারলে এখন একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি বলে দিলাম, দেখো 4টা এটিপি তৈরি হয়, 2টা খরচ হয়ে যায়, তাহলে 4 - 2 রইল কয়টা এটিপি, 2টা এটিপি। 4টা তৈরি হয়ে 2টা খরচ হয়ে যায়, তাহলে 2টা এটিপি রইল। আর 2টা NADH মানে হচ্ছে 2 × 3 6টা এটিপি, কারণ একটা NADH মানে 3টা এটিপি, 2টা NADH মানে 6টা এটিপি। তাহলে এটিপি ডিরেক্ট তৈরি হয় 2টা, NADH এর মাধ্যমে এটিপি তৈরি হবে আরো 6টা। তাহলে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি তৈরি হয়, এই প্রশ্নের উত্তর আমি একটু কমেন্টে দেখতে চাই। কোশ্চেনের অ্যান্সারটা অনেকে লিখছো 2। হ্যাঁ ঠিক আছে, 2টা এটিপি ডিরেক্টলি তৈরি হয়, কিন্তু NADH যে তৈরি হচ্ছে, এক একটা NADH সমান সমান কিন্তু 3টা এটিপি। তাহলে 2টা NADH মানে হচ্ছে 6টা এটিপি। তার মানে NADH এর 6 এটিপি আর এটিপির 2 এটিপি, 2টা যোগ করলে পাওয়া যাবে 8টা এটিপি। 2টা যোগ করলে পাওয়া যাবে 8টি এটিপি। সবাই গ্লাইকোলাইসিসের নিচে খাতার মধ্যে এখনই লিখে ফেলো, 8টি এটিপি তৈরি হবে। এবং গ্লাইকোলাইসিসের প্রধান উৎপাদ যেই জিনিসটি, উৎপাদ হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিসের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের সামারি। আমরা একটু সামারিটা পরিষ্কার খাতায় কাগজে একটু সুন্দর করে লিখে দিতে চাচ্ছি তোমাদেরকে। আসো আমরা একটু সুন্দর করে লিখে ফেলি। গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়, গ্লাইকোলাইসিসে 8টা এটিপি তৈরি হয়, যার মধ্যে 2টা হচ্ছে রিয়েল এটিপি আর 2টা হচ্ছে NADH, আর 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। মনে রাখবে এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের উৎপাদ। এবং এই জাতীয় প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় তোমাকে কনফিউজ করে দিবে। তুমি হয়তো লিখবা 38টা আসলে সালোক সংশ্লেষণে তৈরি হয়, গ্লাইকোলাইসিসের মাত্র 8টা এটিপি তৈরি হয়। এইবার আসবো সবাত শ্বসনের পরবর্তী স্টেজে, যেটার নাম হচ্ছে অ্যাসিটাইল CoA সৃষ্টি করা। আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। অ্যাসিটাইল CoA সৃষ্টি, এটা হচ্ছে স্টেপ 2। প্রশ্ন হচ্ছে অ্যাসিটাইল CoA সৃষ্টি, এই প্রসেসটা কোথায় ঘটে।
অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটা কোথায় ঘটে আসো তোমাদেরকে একটু জানাই। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা যদি কেউ লিখো মাইটোকন্ড্রিয়া তাহলে কিন্তু সমস্যা। একজন লিখছো যে ভাইয়া ভুল হয়েছে, ও হ্যাঁ আমি বারবার মুখে মুখে হ্যাঁ একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে 8টাই টিপে হবে, বারবার মুখে মুখে 8 বলে আমি লিখেছি আসলে 6, এখানে 8টাই টিপে হবে। তোমরা থ্যাংক ইউ, তোমরা যে ভুলটা ধরতে পেরেছেন মানে হচ্ছে তোমরা ক্লাসের মধ্যে অ্যাটেনটিভ আছো। অ্যাটেনটিভ স্টুডেন্ট টিচারের ভুল ধরতে পারে এবং এই জাতীয় স্টুডেন্টকে আমরা দেখতে চাই। লক্ষ্য করো, কথা বলছিলাম অ্যাসিটাইল কোয়ে স্টেপ 2 কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। তোমরা যদি মাইটোকন্ড্রিয়া বলো অ্যান্সারটা পুরোপুরি কারেক্ট হবে না। মাইটোকন্ড্রিয়ারও তো একটা বিশাল বড় জায়গা, তার কোথায় ঘটে? তাকিয়ে দেখো, মাইটোকন্ড্রিয়ার ভেতরে ডট ডট অনেকগুলো অংশ রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে এক ধরনের সাইটোপ্লাজম আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে এক ধরনের সাইটোপ্লাজম আছে। মাইটোকন্ড্রিয়ার এই সাইটোপ্লাজমকে বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে ডট ডট সাইটোপ্লাজমের মতন অংশ রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এই জিনিসটা ঘটে থাকে। একজন লিখেছে অক্সিসোম, অক্সিসোম অ্যান্সারটি ভুল। অক্সিসোম বলে কিছু আসলে নেই, এখনকার যুগে অক্সিসোম ওয়ার্ডটা ইউজই করা হয় না। এই কারণে অনেকে অনেক বইতে, তোমাদের বইতে হয়তো লেখা থাকতে পারে যে অক্সিসোম, বাট আসলে অ্যান্সারটা হবে ম্যাট্রিক্স। অক্সিসোম একটা পুরানো ধারণা, 1960 সালের মানুষ অক্সিসোম নামটা ইউজ করতো, আমরা 2016তে অক্সিসোম জিনিসটা ইউজ করব না। একজন লিখেছে NaDH প্লাস H প্লাস আর NaDH2 কি সেম? হ্যাঁ, সংক্ষেপে আমরা ওই জিনিসটাকে একইভাবে লিখে থাকি। বাবু অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, আমরা একই জিনিসটা সেম ধরে রাখি। আচ্ছা, কোথায় ঘটে? অ্যান্সারটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এখন বুঝো এই প্রক্রিয়াটাতে কি কি জিনিস ঘটে। তাকিয়ে দেখো, মনে আছে গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়েছিল? আমরা মনে করে দেখি, গ্লাইকোলাইসিস হয়ে 2টা পাইরুভেট এসেছিল, 2টা পাইরুভিক অ্যাসিড ছিল। এই পাইরুভিক অ্যাসিড এখন অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে। পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে। এই প্রক্রিয়ার সময় NaDH তৈরি হবে। তাহলে দেখো, 2টা পাইরুভিক অ্যাসিড 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে এবং 2টা NaDH তৈরি করবে। 2টা পাইরুভিক অ্যাসিড 2টা অ্যাসিটাইল কোয়ে 2টা NaDH তৈরি করবে। মনে করিয়ে দেই, একটা NaDH সমান সমান 3টা এটিপি, একটা NaDH সমান সমান 3টা এটিপি। প্রশ্ন হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি স্টেপ 2 এই ধাপে কত এটিপি তৈরি হয়? প্রশ্ন হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই ধাপে কতটি এটিপি তৈরি হয়? সবাই আমাদেরকে কমেন্টে জানাও। লক্ষ্য করে দেখো, আসলে তো ডিরেক্টলি কোনো এটিপি তৈরি হচ্ছে না, 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অ্যাসিটাইল কোয়ে আর 2টা NaDH তৈরি হয়, কিন্তু এই NaDH এর মধ্যেও কিন্তু এটিপি লুকিয়ে আছে। একজন লিখেছো কো এ মানে কি? আব্দুল রশিদ সজীব লিখেছো কো এ মানে কি? কো এ মানে হচ্ছে কো এনজাইম এ, এটা এক ধরনের অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, তোমাদের অ্যান্সার কারেক্ট হচ্ছে, সজীবের অ্যান্সার কারেক্ট, মালিহা উলফাতের অ্যান্সার কারেক্ট হয়েছে, সামান্তা কারেক্ট অ্যান্সার দিয়েছে, আফরিন চাঁদনি আবারও কারেক্ট অ্যান্সার দিয়েছে। সো NaDH একটাতে যদি 3টা এটিপি হয়, 2টা NaDH এ 3 ইন্টু 2 ইকুয়াল টু 6টা এটিপি তৈরি হয়। তাইলে একটু মনে রাখো, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এই ধাপে আমাদের কি কি প্রাপ্তি? 2টা অ্যাসিটাইল কোয়ে 2টা NaDH, যার সমমূল্য হচ্ছে, যার বাজার দর হচ্ছে 6টা এটিপি। তাহলে মনে রাখো, গ্লাইকোলাইসিসে 8টা এটিপি পেয়েছিলাম আর অ্যাসিটাইল কোয়েতে 6টা, অলরেডি 14টা এটিপি তৈরি করে ফেললাম, আরো কিন্তু তৈরি হবে, অপেক্ষা করো। চলে যাচ্ছি পরের স্লাইডে। ক্রেবস চক্র। ক্রেবস চক্র এটা হচ্ছে আমাদের শ্বসনের স্টেপ 3। এই ক্রেবস চক্র কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ক্রেবস চক্র আমাদের পুরো বায়োলজিক্যাল সিস্টেমের একটা সেন্ট্রাল পার্ট। ক্রেবস চক্রের একটা আলাদা নাম রয়েছে। কেউ কি বলতে পারো ক্রেবস চক্রকে আর কি নামে ডাকা হতে পারে? ক্রেবস চক্রকে আর কি নামে ডাকা হতে পারে? মুইদ লিখেছে ভাইয়া ভয় পেয়েছি। সমস্যা নেই, এই যে রিয়াকশন লেখা এগুলোর কোনো কিছু তোমাকে আমি এখন পড়তে বলবো না। ভর্তি পরীক্ষায় এই রিয়াকশন গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট নয়। দয়া করে এটা দেখে ভয় পাবে না। তুমি ভয় পেয়েছো তা শুনে আমি কষ্ট পেয়েছি, আমি তোমার জন্য এটা ঢেকে রাখলাম। এটা দেখে তোমার মন ভালো হয়ে যাবে। মুইদ, লক্ষ্য করো ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোথায়
ক্রেবস চক্রের একটা অল্টারনেটিভ নাম আছে, কেউ কি আমাকে বলতে পারবে ক্রেবস চক্রের অল্টারনেটিভ নাম কি? বাবু লিখেছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। থ্যাংক ইউ বাবু, কারেক্ট অ্যান্সার দিয়েছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। কেন এটার নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল আসো একটু এক্সপ্লেইন করি। একে সাইট্রিক অ্যাসিড বলা হয়ে থাকে কারণ এই সাইকেলটা শুরু হয় হচ্ছে মূলত এইখান থেকে। এই সাইকেলটা স্টার্টটা হচ্ছে এই পয়েন্ট থেকে। এই স্টার্টিং এর তার প্রথম যে প্রথম উৎপাদটার নামই হচ্ছে সাইট্রিক অ্যাসিড। যেহেতু তার প্রথম উৎপাদের নাম সাইট্রিক অ্যাসিড, তাই এই চক্রটার নাম বলা হয়ে থাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয়ে থাকে। এর আরো একটা নাম আছে, এটা কি কেউ জানো? ক্রেবস চক্রের আরো একটা নাম আছে। ক্রেবস চক্র, সাইট্রিক অ্যাসিড সাইকেল, এই দুইটা ছাড়াও আরো একটা নাম আছে। এই নামটা লিখতে হলে আমাকে একটু সাইট্রিক অ্যাসিডের সংকেত রাখতে হবে। আমি এখান থেকে দেখে দেখে সাইট্রিক অ্যাসিডের সংকেত দেখে দিচ্ছি। আমি এখান থেকে দেখে দেখে সাইট্রিক অ্যাসিডের সংকেত আঁকার চেষ্টা করছি। এই সংকেত তোমাকে কোনোভাবেই মুখস্থ করতে হবে না, আমি জাস্ট বলার জন্য বলবো। কফিল উদ্দিনের অ্যান্সার কারেক্ট হয়েছে। কারেক্ট অ্যান্সারটা আমি এখনই বলে দিয়েছি। COOH সাইট্রিক অ্যাসিডের মধ্যে আছে তিনটা COOH থাকায় একে বলা হয়ে থাকে TCA সাইকেল। ফুল ফর্ম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। একে বলা হয়ে থাকে TCA সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, কারণ ওতে তিনটা COOH গ্রুপ আছে। সাইট্রিক অ্যাসিডের মধ্যে তিনটা COOH গ্রুপ আছে, তাই কাকে বলা হয়ে থাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এখন দেখো এই যে এখানে বিক্রিয়াগুলো দেখে দেখে তোমার মাথা ব্যথা হচ্ছে, এই মাথা ব্যথা দূর করে ফেলি। এইখানে কি কি জিনিস তৈরি হয় আসো তোমাকে আমি একটু বুঝিয়ে দিই। তোমাকে এখন ম্যাথ অঙ্ক করতে হবে। আমরা জানি আমরা বিক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু আমরা আগের স্টেপ 2 তে মনে আছে শ্বসনের স্টেপ 2 তে দুইটা অ্যাসিটাইল কোএ তৈরি হয়, অ্যাসিটাইল কোএ তৈরি হয়েছিল। এখন আমরা স্টেপ 3 তে আলোচনা করব। স্টেপ 3 তে কি কি ঘটনা ঘটছে আমি তোমাকে একটু বিস্তারিত বলে দিই। এই স্টেপ 3 তে মূলত যে এই জিনিসগুলো তৈরি হয়, একটা অ্যাসিটাইল কোএ থেকে একটা জিটিপি তৈরি হয়, তিনটা NADH তৈরি হয়, একটা FADH2 তৈরি হয়। একটা জিটিপি, তিনটা NADH এবং একটা FADH তৈরি হয়। আমরা এখন এটিপি গণনা করব। আসো এটিপি গণনা করি। মনে রাখবে এগুলা তোমার জন্য ক্লু। জিটিপি ইজিক্যাল টু হচ্ছে একটা এটিপি, NADH ইজিক্যাল টু হচ্ছে তিনটা এটিপি, আর FADH2 ইজিক্যাল টু দুইটা এটিপি। তোমাদের কাছে প্রশ্ন, তাহলে এই স্টেপ 3 তে কত এটিপি তৈরি হবে? দেখি অঙ্ক কে করতে পারে। স্টেপ 3 তে কতটা এটিপি তৈরি হতে পারে? তুমি জিজ্ঞেস করছো একটা জিটিপি মানে কেটিপি? হ্যাঁ, একটা জিটিপি একটা এটিপি সমতুল্য। অ্যানসারটা তোমার কোশ্চেন আনসার হচ্ছে অবশ্যই। আমি একটু জানতে চাই এই একটা জিটিপি তিনটা NADH তৈরি হচ্ছে, তো স্টেপ 3 তে কতটা এটিপি তৈরি হবে আমরা এখন এটা একটু জানতে চাই। অনেকেই কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করেছো, আমি দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য কমেন্ট করছো। আমরা এখনই অ্যান্সারটা লিখে ফেলি। আসো আমরা একটু কারেক্ট অ্যান্সার বের করি। যেহেতু একটা জিটিপি একটা এটিপি সমান, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। মনে রাখো একটা NADH তিনটা এটিপি সমান, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। NADH হচ্ছে তিনটা এটিপি সমান, FADH দুইটা এটিপি সমান, তাহলে এটাকে 2টা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 1 ইন্টু 1 হচ্ছে 1, 3 ইন্টু 3 হচ্ছে 9, 1 ইন্টু 2 হচ্ছে 2, তাহলে যোগ করলে আসে 12 এটিপি। 12 এটিপি কিন্তু অ্যান্সার নয়। 12 এটিপি অ্যান্সার নয়, কারণ স্টেপ 3 তে তো দুইটা অ্যাসিটাইল কোএ থাকে। স্টেপ 2 থেকে যে দুইটা অ্যাসিটাইল কোএ এসেছিল, অ্যাসিটাইল কোএও কিন্তু 2 দিয়ে গুণ যাবে। তাহলে একটা অ্যাসিটাইল কোএ থেকে আসে 12টা, একটা অ্যাসিটাইল কোএ থেকে আসে 12টা, তাইলে দুইটা অ্যাসিটাইল কোএ থেকে কতটা আসবে? 2 ইন্টু 12, অ্যান্সার হবে 24টা। 2 ইন্টু 12 অ্যান্সার হবে 24টা। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমরা যদি আমার সাথে একমত হও কমেন্ট এসে লিখবে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, আদারওয়াইজ কিন্তু আমার জন্য সমস্যা। তাহলে দেখো স্টেপ 1 গ্লাইকোলাইসিসে 8টা তৈরি হয়, স্টেপ 2 অ্যাসিটাইল কোএতে 6টা সৃষ্টি হয়, স্টেপ 3 ক্রেবস চক্রতে এসে
24টা তৈরি হয়, তাহলে টোটাল কতটি হলো? 38টি এটিপি। টোটাল হচ্ছে 38টি এটিপি তৈরি হয়। তোমরা সবাই আশা করি এই পর্যন্ত ক্লাসটি বুঝতে পেরেছো। আমি তোমাদের আসলে রেসপন্স দেখতে যাচ্ছি, আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে লক্ষ্য করছো। একজন প্রশ্ন করেছে, ভাইয়া সবাত শ্বসনের ধাপ নিয়ে কনফিউজ, বইতে তো 3টা দেওয়া আছে, পাশাপাশি লেখা আছে বর্তমানে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিকে কোনো পৃথক ধাপ ধরা হয় না, এখন পরীক্ষায় আসলে কোনটা লিখবো? যেহেতু পরীক্ষায় বইতে 3টা লেখা আছে, তাহলে 3টাই লিখবে। তোমরা মনে রাখবে, বইতে যদি ভুলটা থাকে পরীক্ষায় ওইটাই অ্যান্সার লিখতে হয়, কারণ বইয়ের উপরে বলে না সবার উপরে বই সত্য পরীক্ষার হলে, তো এটা নিয়ে আর কিছু করতে পারা যাবে না। প্লিজ পরীক্ষায় যদি আসে সবাত শ্বসনের কয়টা ধাপ, তাহলে তুমি 3টাই লিখে ফেললো, সমস্যা নেই এটা নিয়ে। আচ্ছা, এখন লক্ষ্য করো, তোমরা এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো 38টা এটিপি তৈরি হলো। এখন তোমাকে একটু মন খারাপ করা একটা গল্প বলবো। তোমরা বইতেও দেখেছো 38টা এটিপি তৈরি হয়, এটাও আসলে ভুল। 38টা এটিপি যে তৈরি হয় এটাও আসলে ভুল। বর্তমান যুগে বিজ্ঞানীরা যখন গবেষণা করেছে, আসলে দেখে মানুষ 30 থেকে 32টা এটিপি তৈরি হয়। কখনো 30টা কখনো 32টা এটিপি তৈরি হয়। এটা খুব রিসেন্ট ইনফরমেশন, এগুলো এখনো বইয়ের পাতায় আসেনি, তাই এগুলো মাথার মধ্যে রাখবে। ভবিষ্যতে কিন্তু কখনো যদি দরকার হয় তোমরা এটা লিখবে। একজন লিখছে সব বইতে কিন্তু 3টা স্টেপ নাই, যদি কোনো বইতে 3টা কোনো বইতে 4টা লেখা থাকে তাহলে 2টা কি কারেক্ট অ্যান্সার ধরা হয়? এটা একটা অবাস্তব যুগে আমরা বসবাস করছি, সব বইয়ের অ্যান্সার কারেক্ট বলে ধরা হয় আমাদের বোর্ডে। আচ্ছা, মনে রাখবে, তুমি যদিও জানো 38টা এটিপি তৈরি হয়, বর্তমান যুগে আবিষ্কার করা হয়েছে আসলে এটিপি তৈরি হয় 30 থেকে 32টি। এটা একটা রিসেন্ট ইনফরমেশন, এটা কিন্তু পরীক্ষায় লিখবে না, এটা পরীক্ষায় লিখবে না, এটা জাস্ট জানার জন্য বললাম। প্লিজ মনে রাখবে, সবাত শ্বসনে আসলে 30 থেকে 32টি তৈরি হয়। মানুষ বলে 38টি, বইতে লেখা আছে 38টি, বাট বর্তমান যুগে প্রমাণিত হয়েছে এটা 30 থেকে 32টি। আজকের লাস্ট স্টেপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে শ্বসনের লাস্ট স্টেপ। দেখো এতক্ষণ যাবত আমরা কি তৈরি করলাম? প্রথম যে 3 স্টেপ ঘটলো, এই 3 স্টেপ থেকে আমি অনেকগুলো NADH2 পাই, অনেকগুলো FADH2 পাই। এই যে জিনিসগুলো রয়েছে, আমি কিন্তু বলেছি যে NADH2 FADH2 এগুলোকে চাইলে এটিপি সমান করে লেখা যায়। NADH2 হচ্ছে 3টা এটিপি, FADH2 হচ্ছে 2টা এটিপি। এখন লক্ষ্য করে দেখো, এই একজন লিখেছে 686টা এটিপি, এটা ভুল কথা, 686টা এটিপি না, 38টা এটিপি। 38টা এটিপি আর 686 কিলোজুল হচ্ছে তার শক্তি। 38টা এটিপি 686 কিলোজুল হচ্ছে তার শক্তি। শাকিনুর জয়, একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে NADH2 আর FADH2 কে এটিপি তে কনভার্ট করে, তাহলে এটা হচ্ছে মেইন স্টেপ। এইটা হচ্ছে মেইন সবচেয়ে মেইন স্টেপ। মনে রাখবে, শ্বসনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং এটা একটু কঠিনও, তাই আমাদেরকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। সবাই একটু লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়ার 2টা মেমব্রেন আছে, একটা বাইরের দিকের প্রাচীর আর একটা এই ভেতরের দিকের প্রাচীর। ভেতরের প্রাচীরটা এরকম বাঁকা হয়ে ভেতরে ঢুকে যায়, যাকে আমরা ক্রিস্টি বলি। বাইরের প্রাচীরকে বলে আউটার মেমব্রেন, ভেতরের প্রাচীরকে বলি ইনার মেমব্রেন। আর দুইটার মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয়ে থাকে ইন্টার মেমব্রেন স্পেস। বাইরের প্রাচীর ভেতরের প্রাচীর মাইটোকন্ড্রিয়া, তার মাঝখানের খালি জায়গাকে বলে ইন্টার মেমব্রেন স্পেস। এই ইন্টার মেমব্রেন স্পেসে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়। তাহলে মনে রাখবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হবে? আন্তঃঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার আন্তঃঝিল্লিতে। আন্তঃঝিল্লি ফাঁকা জায়গা, ফাঁকা স্থান, আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংঘটিত হবে। আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংঘটিত হবে। একটু এখন আমাদের তোমাদের সাথে কথা বলতে হবে, একটু লক্ষ্য করো। সাইটোপ্লাজম, ইন্টার মেমব্রেন, লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে বাহিরের প্রাচীর, এটা বাহিরের প্রাচীর, আর এটা হচ্ছে ভেতরের প্রাচীর। এটা বাহিরের প্রাচীর আর এটা হচ্ছে ভেতরের প্রাচীর। এখন লক্ষ্য করো কি হয়, ভেতরের প্রাচীরে অনেকগুলো প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোর কম্বিনেশন কি বলে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS। অনেকগুলো প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো করে কি? NADH2 FADH2, লক্ষ্য করো এখানে যে H2 পার্টগুলো আছে, অর্থাৎ প্রোটন, হাইড্রোজেন বা প্রোটন, এই প্রোটনগুলোকে বিক্রিয়া করে মুক্ত করে এই ঝিল্লির মাঝখানের স্থানে জমা করে, প্রোটন পাম্প করে। এগুলোকে তাই বলা হয়ে থাকে প্রোটন পাম্প।
সে প্রোটন পাম্প করে করে এইখানটাতে হাইড্রোজেন জমা করে। তাহলে দেখো এক সময় এই ইন্টার মেমব্রেন স্পেসে, এই যে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান বা ইন্টার মেমব্রেন স্পেস, এখানে অনেক হাইড্রোজেন জমা হবে। তোমরা কারা কারা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র গিয়েছো? তোমরা কারা কারা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রতে গিয়েছো? একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া আমি গিয়েছি। এই একজন অনেক আগে একটা প্রশ্ন করেছে, তৌফিক সম্রাট লিখেছে ভাইয়া লাস্টে লিমিটিং ফ্যাক্টরটা বলেন। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে যেই ফ্যাক্টরটা সালোক সংশ্লেষণে প্রধান ভূমিকা পালন করে। লিমিটেড ফ্যাক্টর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমার হয়তো আজকের সময় নাও হতে পারে, আমি অ্যান্সারটা বলে দিলাম। লিমিটেড ফ্যাক্টর হচ্ছে যার উপরে পুরো প্রসেসটার গতি নির্ভর করে। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড, এটা বইতে আছে। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট আমাকে তাড়াতাড়ি আলোচনা করতে হবে। লক্ষ্য করো, রাঙ্গামাটি যখন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে কি হয় জানো? পানিকে বাদ দিয়ে একপাশে জমা করে রাখা হয়, এতে পানির মধ্যে শক্তি জমা হয়। তারপর তাকে ছেড়ে দিলে উপর থেকে নিচে পানি পড়ে এবং সেই শক্তিতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এই একজন লিখে ফেলেছে যে নুসরাত সিদ্দিকী লিখেছে সে যায়নি, অবশ্যই যে দেখতে আসতে পারো। এখন লক্ষ্য করে দেখো কি হয়, এখানে প্রোটন জমা করা হচ্ছে উপরে। তাকিয়ে দেখো এই ইন্টার মেমব্রেন স্পেসে অনেক প্রোটন জমা হয়েছে, তাই এখানে অনেক বিভব শক্তি জমা হয়। এখানে অনেক বিভব শক্তি জমা হয় কারণ সে NADH2H2 FADH2H2 এই প্রোটনগুলোকে বাইরে বাইরে নিয়ে জমা করে এখানে শক্তি জমা হয়। কারণ এক পাশে যদি অনেক কিছু পানি বা প্রোটন জমা হয় সেখানে বিভব শক্তি জমা হয়। তারপরে দেখো দরজার নবের মতন এখানে একটা জিনিস রয়েছে, এই জিনিসটা এই দরজার নবের মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ATPase। এটা হচ্ছে শক্তি উৎপাদনের মেইন জিনিস। ও এই প্রোটনগুলোকে নিজের মধ্য দিয়ে ভেতরে ঢুকতে দেয়, অর্থাৎ এটা হচ্ছে দরজা খুলে গেলে প্রোটনগুলো আবার ভিতরে ঢুকে যায়, আবার মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করে। যখন উপর থেকে বিভব শক্তি যুক্ত H+ নিচের দিকে প্রবাহিত হয় তখন বিভব শক্তি এখানে রাসায়নিক শক্তিতে কনভার্টেড হয়। কনভার্টেড হয়। এই একজন কিন্তু লিখেছে সজীব ভাইয়া শুধু H+ পাস করে। হ্যাঁ, শুধুমাত্র H+ পাস করবে, অন্য কিছু নয়। FADH2 মানে কি বিজারিত FADH? এক্স্যাক্টলি মুই, তোমার কোশ্চেনটাও অ্যান্সার ইয়েস, হ্যাঁ এটাই মানে। বিভব শক্তির ইংরেজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি যখন নিচের দিকে পড়ে তখন রাসায়নিক শক্তিতে পরিণত হয়, সেই শক্তিতে কাজে লাগিয়ে এখানে এটিপি নামক বস্তুটি তৈরি হয়। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে লাস্ট পোর্শন যেখানে এসে সবকিছু কনভার্টেড হয়ে এটিপিতে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা গ্লাইকোলাইসিসে দেখলাম 8টা এটিপি আসলো, তারপরে অ্যাসিটাইল কোয়েতে দেখলাম 6টা এটিপি আসলো, আর TCA সাইকেলে দেখলাম 24টা এটিপি আসলো। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে দেখলাম কিভাবে NADH2 আর FADH2 এরা এটিপিতে কনভার্টেড হয়। এই পুরো প্রসেসে 38 এটিপি, তোমার বই অনুসারে 38 এটিপি তৈরি হয়, যেটার বাজার মূল্য হচ্ছে 686 কিলোজুল। এই এত পরিমাণ শক্তি তৈরি হয়। এখন আমাদের আসলে ক্লাসটা শেষ করতে হবে, কারণ ফেসবুকে লাইভ ক্লাসের সময় হচ্ছে সর্বোচ্চ 90 মিনিট। 90 মিনিটের বেশি ফেসবুক আমাদেরকে লাইভ থাকতে দেয় না, তাই আজকের ক্লাস কিন্তু আমাদের এখানেই শেষ করতে হবে। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আলোচনা করলাম। ফটোসিনথেসিস নিয়ে আলোচনা হয়েছে। যারা ক্লাসটা পরে এসে যোগ দিয়েছো তারা আমাদের ভিডিওটা আবার দেখে নিবে। ক্লাস শেষে ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, তারপরে আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে। রেসপিরেশন নিয়ে আলোচনা হয়েছে। ফটোসিনথেসিস রেসপিরেশন বেশ কঠিন একটা বিষয়, বাট এটাকে যদি মনোযোগ দিয়ে পড়া যায় এটা কিন্তু বেশ মজারও একটা বিষয় হয়ে যায়। তো আজকের ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে দয়া করে প্লিজ 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 শেয়ার করো। তোমরা এখনই বন্ধুদেরকে শেয়ার করো, তোমার বন্ধুরা ক্লাসটাতে প্রথম থেকে যাতে আবার দেখতে পারবে। সো প্লিজ তোমার আমার ক্লাস ভালো লাগলে আমাদের গ্রুপে আসো। লাইভ অ্যাডমিশন কোচিং নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে জয়েন করো। আমি ক্লাসের পরে তোমাদের যে কোনো কোশ্চেনের উত্তর সেই গ্রুপে অ্যান্সার করতে রাজি থাকবো। আমার নাম শামির, আমি পড়াশোনা করি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তোমাদের সবার ক্লাস নিয়ে অনেক 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 ভালো লাগলো, কারণ আজকের ক্লাসটা বেশ কঠিন ছিল। একটা কঠিন জিনিস যদি বুঝাই দেওয়া যায় সেটার মজা কিন্তু অনেক অনেক বেশি। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের মতন আমি এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা যাবে।
আজকের মতন এখানে শুভরাত্রি।